আজকে আমাদের হলো ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা মোটামুটি আজকে অনেকগুলা বিষয় জানবো এবং আমাদের থিওরিক্যাল ক্লাসের লাস্ট ক্লাস। তো এই ক্লাসটাতে সবার মনোযোগ প্রত্যাশা করতেছি। যদি এই ক্লাসের আপনি মনোযোগটা অন্যদিকে দেন, থিওরিক্যাল মনে করে থিওরিক্যাল কি শিখবো না শিখবো হুদাই পেইন দিচ্ছে মাউন্ট ভাই, সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করবেন। কারণ আজকের ক্লাসে আপনাদেরকে এলিমেন্টস এবং কিছু প্রিন্সিপাল সম্পর্কে আমি একটা আইডিয়া দিব। যারা মোটামুটি আগে কোর্স করেন তারা আদৌ মোটামুটি জানেন সম্ভবত। তারপরে আমি আমার জায়গা থেকে, আবার অনেকের অজানাও থাকতে পারে। কারণ আমাদের কোর্স মডিউলের ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি প্রথমে টুলস শেখাই, তারপর আস্তে আস্তে বাকিগুলা। বাট আমি আপনাদেরকে আগে একটা থিওরিক্যাল বিষয় দিয়ে একটা ধারণা দিব, এবং ওই ধারণাগুলো আপনি ডিজাইনের সময় মিলাই নেবেন যে আসলে এটা তো এইভাবে ছিল, এটা এইভাবে তো কানেক্ট করা যায়। এই বিষয়গুলো আপনারা আশা করি মিলাই নেবেন। ওকে, শুরু করা যাক। তবে এর আগে একটা গল্প দিয়ে শুরু করি, কারণ আপনাদের প্রতিটা ক্লাসে আমি এক একটা করে ইন্টারেস্টিং পার্ট আপনাকে সামনে রাখবো, যেটা আপনার মার্কেটিং ফ্লো হইতে পারে বা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে ক্লাসটা করার মতো আগ্রহ করে তুলতে পারে। তো আজকের ইন্টারেস্টিং পার্টটা হলো এই যে আনারস আনারস পার্টটা আমি বলবো এবং মিলাবেন, বাস্তবের সাথে মিলাবেন। আমি গত ক্লাসে বলছি যে আপনাদেরকে আমি বাস্তবতা শেখাবো এবং বাস্তবতার আশেপাশে জিনিসগুলো দিয়ে আপনাদেরকে বুঝাবো যে আসলে এখানে কেরিয়ার আছে কিনা, আর এখানে কেরিয়ার গঠন করতে হলে আপনাকে কোন ওয়েতে কাজ করতে হবে সেটা শেখাবো। আপনাদেরকে বারবারই বলছি যে আপনারা এখানে কেউ ডিজাইনার হবেন না, আপনারা এখানে হইতে হবে ক্রিয়েটিভ প্রবলেম সলভার। আপনারা যদি ডিজাইনার হন তাহলে আপনারা কিছু করতে পারবেন না, আপনাদের হইতে হবে ক্রিয়েটিভ প্রবলেম সলভার, তাহলে পারবেন। আচ্ছা, আনারস দেখেন, আনারস কিন্তু একটা সময় সবাই মানে মোটামুটি খাওয়ার জন্য ইয়ে ছিল, কিন্তু এই কাটাকাটির ঝামেলার কারণে অনেকে কিন্তু কিনতো না, তাই না? আমাকে একটু উত্তর দিয়ে অনেকে। জি, কিন্তু আপনি এখন দেখেন এই আনারসটা কিন্তু প্রচুর চলতেছে রাস্তাঘাটে এখন। এটা যারা ঢাকার মধ্যে আছেন, আমি জানি না গ্রাম সাইডে কেমন, বাট ঢাকার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে বর্তমানে। মানে প্রতিটা মুড়ে মুড়ে এখন একটা করে আনারসের গাড়ি আছে বা একটা আনারসের স্টল আছে। তারা এইভাবে কেটে ভর্তার মতো মশলা টসলা এগুলো দিয়ে মানুষকে দিচ্ছে। মানুষ কিন্তু এখন খাচ্ছে, তাই না? এই জিনিসটা কেউ দেখছেন, নোটিস করছেন কেউ? উত্তর দিবেন একটু। হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখেন এই জিনিসটা কেন? দেখেন, আগে মানুষ আনারস বিক্রি করতো এইভাবে, মানুষ তাদের কাটার সমস্যা বা আদার্স ইস্যুর কারণে তারা এই আনারসটা কিন্তু মানে চাইলেও অনেক সময় অনেকে ক্রয় করে নেয়। কারণ দেখছে এটা একটা কাটাসের মধ্যে একটা ঝামেলা, ঠিকমতো হয় না, কাটলে অনেক বেশি চলে যায়। অনেক মানে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে তাদের যে সমস্যার কারণে তারা কিন্তু এটা গ্রহণ করে নাই। কিন্তু এখন দেখেন রাস্তাঘাটে কিন্তু মোটামুটি এভাবে কিন্তু এইভাবে কেটে দিচ্ছে, মসলা মিক্স করে দিচ্ছে। এটা মানুষ খাচ্ছে। কি কারণে খাচ্ছে? কারণ কি? তার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখন সলিউশন করে ফেলছে। অর্থাৎ তুমি যে কাটার বয় বা যেই টেস্টটা নিতে চাচ্ছিলে, যেটা নিতে পারো নাই, এটা তোমার জন্য আমি ইজি করে দিছি। এখন তুমি নিতে পারো। এখন দেখেন প্রতিদিন কিন্তু এখন মানুষ এটা নিচ্ছে। বাট এটা হাইজিং এর ইস্যু আছে। এটা আপনারা মেইনটেইন করেন। বাট আমি জাস্ট একটা সলিউশন জিনিসটাকে হাইলাইট করতেছি এই জায়গায়। তাহলে দেখেন, আগে মানুষ খাওয়া বা যে সমস্যার কারণে যেটা নিচ্ছে না, ওই সমস্যাটা সমাধান হওয়ার কারণে বর্তমানে এইভাবে বিক্রি হচ্ছে এবং প্রচুর বিক্রি হচ্ছে। আপনি আশেপাশে যদি ঢাকায় যদি কেউ থাকেন, দেখবেন যে আপনার আশেপাশে অনেক গলিতে দেখবেন এরকম আনারসের গাড়ি বা আনারসের স্টল তৈরি হয়ে গেছে বর্তমানে, যারা কেটে কুটে দিচ্ছে, মানুষ খাচ্ছে। হ্যাঁ, মানে এটাকে ই রিসিভ করতেছে, অ্যাকসেপ্ট করতেছে এবং এটার চাহিদাও দিন দিন বাড়তেছে, তাই না? উত্তর দিবেন। তো এটা মূলত কেন হচ্ছে? কারণ আগে বিক্রি করতো মানুষ আনারস, আর এখন আনারসের সাথে আনারসের সলিউশনও বিক্রি করে। বুঝতে পারছেন? আগে মানুষ বিক্রি করতো আনারস, এখন বিক্রি করে আনারস এবং আনারসের যে সমস্যা ছিল সেটার সমাধান বিক্রি করে। তাহলে কি এখন চাহিদাটা বাড়বে না? অবশ্যই বাড়বে। তো ডিজাইনের ক্ষেত্রেও সেম। যদি আপনি ডিজাইন বিক্রি করেন তাহলে আপনি ২ দিন পরে বাদ পাবেন না। কারণ এআই আপনার বাদটা মেনে নিবে। আর যদি আপনি ডিজাইনের সাথে সলিউশন বিক্রি করেন, সলিউশন সেল করেন, তাহলে আপনাকে অবশ্যই আপনি এই সেক্টরে থাকতে পারবেন এবং এই সেক্টর আপনাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো মোটামুটি এই গল্প থেকে বা এই জায়গা থেকে আমরা অবজারভেশন করলাম যে আপনাকে ডিজাইন পাশাপাশি সলিউশন নিয়ে কাজ করতে হবে, যেটা ক্লায়েন্টের জন্য সহজ হয়, ক্লায়েন্টের জন্য ইজি হয়, তাহলেই আপনার ডিজাইন সেক্টরে ভালো কিছু করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? উত্তর দিবেন। ক্লিয়ার বিষয়টা? বাকিরা ক্লিয়ার? হুম, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ১ম ক্লাস। সরি, ২য় ক্লাস। আজকে আমরা ১ম এ
ডিজাইন এলিমেন্ট সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা ডিজাইন এলিমেন্টসের খুঁটিনাটি বিষয় জানলাম, শেপ, ফন্ট এগুলা সম্পর্কে হালকা একটা ধারণা নিলাম যে এটা কোনটা কি। বাট আজকে আমরা প্র্যাকটিক্যালি জানবো যে কোন জিনিসটা কি এবং সেটাকে কিভাবে কি নামে আখ্যায়িত করে। কারণ আপনি যখন কোনো টুলস বা কোনো বিষয় নিয়ে কাজ করবেন, ওই বিষয়টার প্রত্যেকটা পার্টের আপনার নাম জানতে হবে। যদি আপনি প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা অবজেক্টের যদি আপনি নাম না জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি রান্না করতে গেছেন, কিন্তু আপনাকে যদি বললাম যে আপনি একটা কড়াই নেন, আপনি কড়াইটাই চিনলেন না। আপনি প্লেটের মধ্যে রান্না করলেন বা আপনি ওই গামলার মধ্যে রান্না করলেন, এরকম জিনিস তৈরি হবে। আপনি যখন জানবেন যে এটা হলো কি, এটা কড়াই, এটাতে আমি মাছ ভাজি করতে পারবো। এটা হলো কি পাতিল, এটার মধ্যে আমি ভাত রান্না করতে পারবো। এরকম কিছু বিষয় আছে। এটা প্লেট, এটার মধ্যে নিয়ে আমি খাবার খেতে পারবো। যখন আপনি প্রত্যেকটা বিষয়কে চিনবেন বা জানবেন, তখন আপনার জন্য কাজটা সহজ এবং আপনার কাজটাও পারফেক্ট হবে। আর আপনি যদি এলিমেন্টসগুলো সম্পর্কে ধারণা না থাকে বা কোন এলিমেন্টস কখন ইউজ করতে হয়, কোন এলিমেন্টসটা কখন ব্যবহার করলে ভালো আউটপুট আসবে, ওইটা যদি আপনারা না জানেন, তাহলে আপনার ডিজাইনও সুন্দর হবে না, আপনার কাজও সুন্দর হবে না। এটা হবে কি হিতে বিপরীত একটা ধারণা তৈরি হবে। তো এটাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানবো শেপ। আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনাকে শেপ সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা থাকতে হবে, কারণ শেপ, প্রত্যেকটা ডিজাইনের শেপের একটা ব্যবহার আছে, যেই উপাদানটা সবসময় ব্যবহার হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি পেন টুল দিয়ে করেন বা আদার্স কোনো কিছু দিয়েই করেন, আপনাকে কোনো না কোনো একটা শেপ মেক করতেই হয়, যেটা আপনার শেপ ছাড়া হয়, বাট কোনো না কোনো ক্ষেত্রে শেপটাকে ক্রিয়েট করার প্রয়োজনীয়তা বেশি থাকে। তো এই জন্য আমাকে শেপ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো আমরা একটু দেখি কি কি শেপ আছে বা কি কি মোস্ট কমন শেপ আছে, সেই সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত আছে সার্কেল। এটা আমরা সবাই চিনি, সবাই দেখি, এটার নাম হলো সার্কেল শেপ। এরপর আছে ওভাল, অর্থাৎ সার্কেল থেকে একটু চ্যাপ্টা টাইপের যে শেপটা থাকবে, এটা হবে ওভাল। আপনি ডিজাইন করার সময় যদি আপনাকে বলা হয় যে ভাইয়া আপনি একটা ওভাল শেপ নেন এখানে, এখন আপনি ওভাল জিনিসটাই চিনলেন না যে আসলে ওভালটা কি, ওভালটাতে কি হয়, ওভালটা খায় নাকি মাথায় দেয়, নাকি এটা দিয়ে টিকটক করে, নাকি এটা দিয়ে ফেসবুকিং চ্যাটিং করে, এটা তো বুঝবেন না। আপনি যখন এটা বুঝবেন যে এটা মানে ওভাল শেপ, এই ওভাল শেপটার কথা বলছে, তাহলেই আপনি কাজটাকে প্রপার ইউজ করতে পারবেন। নয়তোবা ওই যে কড়াই দিয়ে ভাত রান্নার মতো অবস্থা হবে, অথবা এই মাছ ভাজি করবেন প্লেটের মধ্যে, বিষয়টা ঠিক এরকম হয়ে দাঁড়াবে। তো আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে এবং এটার প্রপার ব্যবহার জানতে হবে। ওকে। তারপর হলো ট্রায়াঙ্গেল শেপ। এটা আমরা সবাই চিনি, এটারও অনেক ব্যবহার হয়। আস্তে আস্তে জানবো। এরপরে স্কোয়ার শেপ, তারপরে আছে ট্রেপিজিয়াম, তারপরে আছে ডায়মন্ড, তারপরে আছে রম্বাস, তারপরে আছে প্যারালেলোগ্রাম, তারপর আছে রেক্ট্যাঙ্গেল, তারপরে আছে পেন্টাগন। পেন্টাগন মূলত কেন বলা হয়েছে? পেন্টাগন মূলত বলা হয়েছে আপনার এটার ৫ কর্নার বিশিষ্ট যে কর্নার, ঠিক আছে? পেন্টাগন বলা হয়। তারপরে ৬ কর্নার বিশিষ্ট যেই শেপটা, এটাকে বলা হয় হেক্সাগন। তারপরে হলো আপনার হেপ্টাগন ৭ কর্নার, অক্টাগন ৮ কর্নার, ননাগন ৯ কর্নার এবং লাস্ট ডেকাগন ১০ কর্নার। এই যে যতগুলা শেপ আছে, এই শেপগুলা কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, বাট এগুলার নাম আমরা জানি না। তাই না? উত্তর দিবেন। এগুলা কিন্তু আমাদের আশেপাশের শেপ, এগুলো আমরা দেখছি, কিন্তু আমরা কিন্তু শেপগুলার নাম জানি না। আপনি যখন প্রত্যেকটা শেপের নাম জানবেন, যদি আপনাকে বলা হয় যে ভাইয়া এই জায়গায় এই অবজেক্টে বা এই ডিজাইনে আপনি একটা প্যান্টাগন শেপ ইউজ করেন, এখন আপনি তো জানেন না প্যান্টাগন কি, আপনার মাথায় মনে করবে যে আকাশ ভেঙে পড়ছে, বা বুঝতেছেন না যে আসলে কি বলছে ভাইয়া, বা ক্লায়েন্ট আমাকে কি বলছে, বা আমি কি করতে চাইছিলাম, বা ওই ওই কারেকশনটা কি আসছে, বা ওই ফিডব্যাকটা কি আসছে, আমি বুঝতে পারতেছি না। আর যখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাইয়া আপনার এই জায়গায়, বা ক্লায়েন্টকে স্যার বলেন, ভাই বলেন, যেটাই বলেন না কেন, তাকে যখন বলবেন যে আপনার এই জায়গার জন্য পেন্টাগন শেপটাই পারফেক্ট, আপনি তখন তাকে এক্সপেরিমেন্টাল বা ট্রায়াল হিসেবে তাকে দেখান, দেখেন ডিজাইনটা অ্যাকসেপ্টেবল হবে। বাট আপনি বুঝতে পারবেন যে কখন কোন শেপটা ইউজ করা যায়। আপনি মন খুশি মতো শেপ ইউজ করতে পারবেন না। আপনাকে প্রপার সিস্টেম, প্রপার ওয়ে বুঝে আপনাকে প্রপার জায়গায় প্রপার শেপটা ইউজ করতে হবে, যে কোথায় কোন শেপ ইউজ করলে আমার ডিজাইনটা সুন্দর হবে, কোথায় কোন শেপটা ইউজ করলে আমার ডিজাইনটা পারফেক্ট হবে। এই বিষয়টা আপনাদেরকে মোটামুটি জানতে পারবেন। ওকে। এবার আসি, আচ্ছা, এই যে শেপ বললাম, শেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, না বুঝলে জানাবেন। আমি আবার রিপিট করব বিষয়টা। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো যদি প্রশ্ন থাকে করবেন। মোটামুটি ২১ জনের মতো আছে। আমার অনেক ফেসবুক থেকেও অনেকে আসছে। আমার অনেক পরিচিত সিনিয়র ডিজাইনাররাও আছে আশা করি। তো ওনারা দেখবে আমি খুবই বেসিক নিয়ে শিখাচ্ছি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, পরের স্টেপে যাই। আচ্ছা, এরপরে জানবো লাইন। আপনাকে ডিজাইনের গতকালকে যেটা দেখাইলাম,
গত ক্লাসে শেপ জানলাম, লাইনটা কি সেটা জানি। লাইন অ্যাকচুয়াল কি লাইন আছে। তো প্রথমত তো স্ট্রেট লাইন। আমরা যখন কোনো সোজা লাইন দেখবো এটাকে বলা হয় স্ট্রেট লাইন। ঠিক আছে? অনেক ডিজাইনে আমরা স্ট্রেট লাইন ইউজ করব যেটা আমাদের প্রয়োজন এবং ক্ষেত্র বিশেষে। এরপর হলো জিগজ্যাগ লাইন। আমরা এই টাইপের লাইন অনেক ডিজাইনে দেখি, বাট এই লাইনগুলোর নাম আমরা জানি না। যে আসলে এই লাইনগুলোকে কি নাম বলে? আপনি যদি আপনাকে যদি বলি যে একটা লাইন নেন, এইরকম একটা লাইন নেন, এরকম উ উ উঁচু-নিচু লাইন নেন। এখন উঁচু-নিচু করলে তো আপনি বুঝবেন না যে উঁচু-নিচু কোন লাইনটা নেব? উঁচু-নিচু কোন জিনিসটাকে বোঝায়? আপনি যখন আমি অ্যাকচুয়াল আপনাকে স্পেসিফিকভাবে বলবো যে ভাই আপনি জিগজ্যাগ লাইনটা ইউজ করেন এই জায়গায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই তো এটা জিগজ্যাগ লাইনটা এখানের জন্য পারফেক্ট। ঠিক আছে? এরপরে আছে আপনার ড্যাশেড লাইন, ডটেড লাইন, এগুলো আমরা সবসময় দেখি। অনেক ডিজাইন এই টাইপের লাইনগুলা ইউজ করা হয়। সার্কেল আকারে হোক, স্ট্রেট হোক বা যেকোনোভাবে এটা ইউজ করা হয়। আমরা এগুলা ডিজাইন বা ডিজাইনের মধ্যে আমাদের এই লাইনগুলো আমরা সবচেয়ে বেশি দেখি। বাট এগুলার নামগুলো আমার জানতে হবে। কারণ আমি যখন ইউজ করব আমাকে বুঝতে হবে যে এইখানে ড্যাশেড লাইনটা পারফেক্ট হবে, এখানে ডটেড লাইনটা পারফেক্ট হবে। এটা বুঝে শুনে আপনাকে করতে হবে। বিশেষ করে যেমন আমি যখন চেক ডিজাইন করব বা ব্যাংক চেক করব বা মানি রিসিট করব, মানি রিসিটে কিন্তু ডিটেইলের কিন্তু এখানে এরকম ডটেড লাইন ইউজ করা হয়। আপনারা খেয়াল করবেন। তারপরে অনেক ক্ষেত্রে ড্যাশেড লাইন ইউজ করা হয়। অনেক সময় স্ট্রেট লাইন ইউজ করা হয়। অনেক সময়। আবার সার্টিফিকেটের সময় দেখা যায় কি অনেক সময় আপনার জিগজ্যাগ লাইন ইউজ করে, অনেক সময় আরো অনেক ধরনের লাইন ইউজ করে। এগুলো আমরা আস্তে, আস্তে জানবো। এরপরে হলো কার্ভ লাইন বা ওয়ার্ব লাইন। ঢেউয়ের মতো যেটা, এরকম যেটা আছে সেটাকে বলা হয় কার্ভ লাইন। আমি যদি আপনি যদি না জানেন যে আসলে কার্ভ জিনিসটা কি, জিগজ্যাগ জিনিসটা কি, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে যদি আমি বলি যে একটু ঢেউয়ের মতো দাও, এটা মানুষ সহজে মুখের ভাষায় বলতে বুঝতে পারবেন। বাট অ্যাকচুয়াল যদি আপনি বিষয়টা সম্পর্কে অবগত করতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে যে আসলে কার্ভ লাইনটা কি। এরপরে আছে আপনার স্পাইরাল, কয়েলের মতো যেটা পেঁচানো মাকড়সার বাসার মতো, হ্যাঁ? এটা মনে রাখবেন। এরপর হলো ডায়াগোনাল লাইন। এরকম লাইনগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। অর্থাৎ স্ট্রেট লাইন, জিগজ্যাগ লাইন, ড্যাশেড, ডটেড, কার্ভ, স্পাইরাল, ডায়াগোনাল প্রত্যেকটা এছাড়াও অনেক লাইন আপনার আছে। এটা যখন আমরা ডিজাইন করব, আস্তে, আস্তে জিনিসগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব। তো আশা করি এই লাইন টপিকটাও মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন মাথার উপর দিয়ে যাবে আমি জানি। বাট আপনি যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলোকে রিলেট করবেন যে আসলে এটা তো এভাবেই কাজ করে। ঠিক আছে? ওকে। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? উত্তর দিবেন। প্রশ্ন থাকে চটপট। প্রশ্ন না থাকলে চুপ। বলে দিবেন যে নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমি কন্টিনিউ করতেছি। ওকে। আচ্ছা, অনেকে আ বলতে পারেন যে আমি কেন টপিকের মাঝখান দিয়ে প্রশ্ন রাখতেছি। আসলে আ ক্লাসের মধ্যে চেষ্টা করবেন কি আপনারা এই জিনিসটাকে আয়ত্ত করা। আপনি যদি রেকর্ড নির্ভর হয়ে যান, মনে করেন যে এটার তো রেকর্ড পাবেন। যদি চিন্তা করেন যে আমি রেকর্ডে দেখে তারপরে শিখব। আসলে চেষ্টা করবেন কি ক্লাসে ডিজাইনের জিনিসটা হবে কি ক্লাসে যেটা বলতেছি ওইটা সঙ্গে মাথায় নেওয়া। যদি ক্লাসের সময়টুকুতে যদি আপনি সঙ্গে মাথায় নিয়ে নিতে পারেন, তাহলে কি হবে আপনার জন্য জিনিসটা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিবে। আর যদি ভিডিও রেকর্ডে নির্ভর হন, তাহলে কি হবে? ওইটা ২ দিন পরে ভুলে যাবেন। ঠিক আছে? যেমন আজকের আমার অফলাইন ব্যাচে আমি ২ টা ছেলেকে বললাম যে, "তুমি আজকে এই ব্যালেন্স কি সেটা বলো। হায়ারার্কি কি এটা বলো।" সে তো বলতে পারে নাই। কারণ সে এটা প্র্যাকটিস করে নাই। সে ভিডিও নির্ভরশীল ছিল। তো আমি আপনাদেরকে বলব, আপনারা ভিডিও নির্ভর না হয়ে আপনারা লাইভ ক্লাসে চেষ্টা করবেন এখান থেকে পুরোটা শিখে আয়ত্ত করা। কারণ এখান থেকে যখন আপনি শিখতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে। তারপর হলো টাইপোগ্রাফি। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টাইপোগ্রাফি যদি আপনি প্রপার ইউজ করা জানেন বা প্রপার জিনিসটা জানেন যে কখন কোন টাইপোগ্রাফিটা ইউজ করতে হয়, যদি এই বিষয়টা যদি আপনি নিজের মধ্যে রাখতে পারেন, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। আর নাইলে মন খুশি চাইলেও একটা ইটালিক ফন্ট দিলাম, মন চাইলে একটা এই টাইপের ফন্ট দিলাম, মন চাইলে একটা ডেকোরেটিভ ফন্ট দিলাম। এটা করা যাবে না। কারণ ডিজাইন হইলেও আপনাকে সলিউশন দিতে হবে। ডিজাইনার হওয়া যাবে না। ডিজাইনার তো হবেন, বাট ডিজাইনের সাথে সলিউশন দিতে হবে। মন খুশি আপনার ইচ্ছা খুশি দিয়ে ডিজাইন ইন্ডাস্ট্রি হয় না। আপনার ইচ্ছা খুশি বিষয় নিয়ে ডিজাইন হবে না। আপনার ডিজাইন করবেন আপনার মন দিয়ে, কিন্তু ডিজাইনের মধ্যে ফর্মুলা, রুলস এগুলা মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে। সাইকোলজি নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি ডিজাইনে ভালো কিছু করতে পারবেন। ওকে, এটাতে সবাই মনোযোগ দিবেন টাইপোগ্রাফির বিষয়টা। আচ্ছা, এর আগে জেনে নেই কি ধরনের টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি অনেক ধরনের আছে। বাট মোস্ট কমন গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাকিগুলো আস্তে, আস্তে আমরা যখন ডিজাইন করব তখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো এখানে হলো টাইপোগ্রাফি। টাইপস অফ টাইপোগ্রাফি। তো প্রথমত সেরিফ ফন্ট। সেরিফ টাইপোগ্রাফিটা কিরকম? আপনাকে যদি আমি দেখাই যে সেরিফ জিনিসটা আমি বুঝবো কিভাবে? কোনটা সেরিফ?
সেরিফ মনে করেন কি, যেমন একটা ফন্ট আছে যেটার এইরকম কর্নার আছে, অর্থাৎ আপনার যে ফন্ট স্টাইলে দেখবেন প্রত্যেকটা ফন্টের মাথার উপর এরকম কর্নার বিশিষ্ট আছে, এটা দেখেন এটা কর্নার আছে, এরকম কর্নার আছে, বা মাথা বের হয়ে আছে এরকম ফন্ট যতগুলা দেখবেন, বা এরকম যতগুলা ফন্ট আপনার চোখে থাকবে, ওইগুলা ফন্টকে বলা হয় সেরিফ ফন্ট। যেমন আমরা কিন্তু নাইজেরিয়ার মানুষকে দেখলে চিনতে পারি, বুঝতে পারি যে এটা নাইজেরিয়ান, ওদের চেহারা বা গঠন, তারপরে দেখলে আমরা চিনতে পারি। আবার যারা মুসলিম তাদেরকে একটা প্যাটার্নে চিনতে পারি, যারা আশেপাশে দেখলে বোঝা যায়, বা বিভিন্ন কান্ট্রির মানুষকে দেখলে চিনা যায় যে তারা এই টাইপের মানুষ, তারা এই প্রকৃতির মানুষ। যেমন যারা চায়না থাকে তাদের কিন্তু একটা ক্যাটাগরি, একটা ফ্যামিলি আছে, তাদেরকে দেখলেই বোঝা যায় এটা চায়না। মাঝে মধ্যে মিস্টেক হয়, চায়না, জাপানিজ, তারপরে কোরিয়ানদের সাথে একটু মিস্টেক হয়, বাট মোটামুটি বোঝা যায়। যেমন বাংলাদেশের মধ্যে খাসিয়া, তারপরে মণিপুরি, এদেরকে মোটামুটি দেখলে একটা আইডিয়া করা যায় না এরা উপজাতির লোক, মোটামুটি একটা আইডিয়া করা যায়। তো ঠিক তেমনই ফন্ডেরও একটা বিষয় থাকে যেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এটাকেই সেরিফ টাইপের ফন্ট বলা হয়। ঠিক আছে? আপনারা মনে রাখবেন যে এই ফন্টগুলার আপনার এইরকম কর্নার বিশিষ্ট থাকে সেগুলাকে সেরিফ ফন্ট বলে, এবং সেরিফ ফন্ট কখন ইউজ করা হয় এগুলো আমরা পরের স্টেপগুলোতে আমরা জানবো। আচ্ছা, তারপরে হলো সেন্স সেরিফ ফন্ট। সেন্স সেরিফ ফন্টকে মোটামুটি মডার্ন ফন্ট বলা হয়, অর্থাৎ বর্তমানে আমরা যেমন রাইটিং বা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বা নর্মালি আমাদের কম্পিউটারের সামনে যে ফন্টগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেন্সিটিভ বা মডার্ন ফন্ট বলা হয়। আমার যে প্রেজেন্টেশনটা দেখতেছেন এটাও কিন্তু একটা মডার্ন ফন্ট, অর্থাৎ সেন্সিটিভ ফন্ট ইউজ করা হয়েছে। তো সেন্সিটিভ ফন্টগুলো কিভাবে চিনবেন? সেন্সিটিভ ফন্টটা হলো যেটার কোনো কি মডার্ন টাইপের ফন্ট, যেখানে কোনো মাথা মতো নাই, একবারে সলিড টাইপের একটা ফন্ট, যেগুলো এইরকম দেখতে মনে হবে, এইরকম টাইপের ফন্ট যেগুলো দেখবেন, এই যে এরকম কোনো মাথা বিশিষ্ট নাই, এগুলো দেখতে মডার্ন বা রাইটিংয়ের মতো ক্ষেত্রে ক্লিন, এই ক্লিন টাইপের ডিজাইনগুলো হলো বা ক্লিন টাইপের ফন্টগুলো হলো আপনার সেন্সিটিভ ফন্ট। এগুলো মাস্ট বি আপনারা মনে রাখবেন, কারণ আপনাকে বুঝতে হবে যে কখন আমি সেন্সিটিভ ইউজ করব, কখন আমি সেরিফ ইউজ করবো, এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অন্যথায় আপনি মন খুশি ডিজাইন করবেন, ডিজাইন হবে না, তখন কি হবে, হয়ে যাবে সমস্যা। কারণ আপনার কাজ হলো সমস্যার সমাধান করা, আপনার কাজ সমস্যা সৃষ্টি করে না, এটা মনে রাখবেন। ওকে, পরের স্টেপে আসি। পরে হলো স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্টটা হলো কি, আমরা যখন পেঁচানো টাইপের ফন্ট দেখব, এই ফন্টগুলোর নাম হলো স্ক্রিপ্ট টাইপের ফন্ট, এটা মনে রাখবেন সবাই। তারপরে হইলো হ্যান্ড রাইটিং ফন্ট। হ্যান্ড রাইটিং ফন্টটা কিরকম হবে, এরকম মানুষের হাতের লেখার মতো দেখতে যে ফন্টগুলা, এটা হলো আপনার হ্যান্ড রাইটিং ফন্ট। এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা হ্যান্ড রাইটিং। স্ক্রিপ্ট ফন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন এরকম পেঁচানো টাইপের ফন্ট, এটা স্ক্রিপ্ট ফন্ট আছে। ঠিক আছে? সেন্সিটিভ, এটাও বুঝতে পারবেন এখন যতটুকু আইডিয়া দিছি। এরপর হলো সেরিফ ফন্ট, এটাও মোটামুটি আপনারা বুঝতে পারবেন। ওকে, তারপরে হলো ডিসপ্লে এবং ডেকোরেটিভ। ডেকোরেটিভটাকে আমি বলি, ডেকোরেটিভ হলো ফন্টের মধ্যে কিছু অবজেক্টকে কম্বাইন করে কাজ করা। ধরেন ফন্টের মধ্যে স্টার দেওয়া ফন্ট, ফন্টের মধ্যে বিড়ালের ছবি দেওয়া ফন্ট, ফন্টের মধ্যে ফ্লাওয়ার দেওয়া ফন্ট। আপনারা খেয়াল করবেন অনেক ফন্ট আছে, দেখবেন লিখতেছেন, নামও আপনার লেটারও আসতেছে, সাথে দেখবেন একটা ফ্লাওয়ারের একটা কম্বিনেশন আছে। আপনি এ লেখছেন অন্য টাইপের ফ্লাওয়ার কম্বিনেশন, বি লেখছেন অন্য টাইপের ফ্লাওয়ার কম্বিনেশন, আবার সি লেখছেন যদি অন্য কোনো অবজেক্ট থাকে, অন্য কোনো অবজেক্ট থাকবে। যদি আমরা একটু দেখি, এই যে দেখেন, এই যে এই টাইপের যে ফন্টগুলো দেখবেন, হ্যাঁ, এই টাইপের ফন্টগুলোকে বলা হয় ডেকোরেটিভ ফন্ট। মানে অর্থাৎ ফন্টের সাথে কোনো একটা অবজেক্টকে কম্বাইন করে যে ফন্টগুলোকে বানানো হয়েছে, বা যে ফন্টগুলা আমরা দেখি, ওই টাইপের ফন্টগুলোকে বলা হয় আপনার ডেকোরেটিভ ফন্ট। ঠিক আছে? ডিসপ্লে ফন্টের আরেকটা নাম আছে, বাট আমি ডেকোরেটিভ হিসেবে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হইলো ব্ল্যাক লেটার বা গথিক। আচ্ছা, ব্ল্যাক লেটারটা হলো কি, দেখতে মনে হবে যে এটা একটা চায়না ফন্ট বা চাইনিজ ফন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ফন্টটা আছে ইংরেজিতে। আবার দেখতে মনে হবে এটা অ্যারাবিক, দেখতে জিনিসটা হবে কি ইংরেজি। আমরা অনেক সময় দেখি, অনেক প্রতিষ্ঠান দেখবেন ফন্টটা দেখতে অ্যারাবিক স্টাইল, কিন্তু লিখা আছে ইংলিশে। আবার ফন্টটা দেখতে জাপানিজ, কিন্তু লিখা আছে ইংলিশে। এই টাইপের যে ফন্টগুলো আছে এগুলোকে বলা হয় ব্ল্যাক লেটার। যদি আমি দেখি, দেখেন এখানে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে মনে হচ্ছে এটা তো কোনো চায়না বা জাপানিজ লেখা, কিন্তু অ্যাকচুয়ালি এটা জাপানিজ, এটা ইংরেজি লেখা, লিখা আছে আপটেক আইটি ইনস্টিটিউট, যেটা আমার উত্তরা ব্রাঞ্চের নাম। তো আশা করি এই যে ৬টা ফন্ট বলছি, সামনে আমরা আরও অনেক ফন্ট জানবো, কারণ এই থিওরিক্যাল ক্লাসগুলোতে জাস্ট আপনাকে একটা বেসিক ধারণা দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ফন্টটাকে কি বলা হয়। তো আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি সেরিফ কীরকম, সেন্সিটিভ কীরকম, স্ক্রিপ্ট কীরকম, হ্যান্ড রাইটিং কীরকম, ডিসপ্লে ডেকোরেটিভ, ব্ল্যাক লেটার, এগুলো মোটামুটি একটা আইডিয়া নেন। আপনাকে আজকেই শিখে ফেলতে হবে বিষয়টা এরকম না, আপনি জাস্ট মাথায় রাখেন এইটাকে এটা বলে, জাস্ট মাথায় রাখবেন। যখন ডিজাইনে যাবেন, যখন আপনি ফিল্ডে নামবেন, তখন চিন্তা করবেন যে আসলে কোনটা কি।
যেমন যে কোনো কিছুতে আপনাকে প্রত্যেকটা পার্ট আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে, তাহলে আপনি প্রপার ইউজ করতে পারবেন এবং প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ৬ হ্যাঁ, ৬ টা ফন্ট নিয়ে এগুলোতে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি জানি না। যদি প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমি কি খুব দ্রুত কথা বলে ফেলতেছি? আচ্ছা, আচ্ছা। না, কারণ আমি মানে এগুলো তো মাথার ভিতরে আমার আছে তো, যার জন্য দেখবেন যেটা মাথায় আছে সেটা দ্রুত কথা বলা যায়। আর যেগুলো মনে করেন যে একটু বুঝতে অসুবিধা, আমি নিজেও ভুলে যাই, তখন সেগুলো একটু আসতে হয় অটোমেটিক। এটা মানুষের ক্ষেত্রে হয়। তো আমি একটু দ্রুত বলতেছি কারণ আজকের ক্লাসটা অনেক বড় হইতে পারে। ঠিক আছে? কারণ অনেকগুলা বিষয় আপনাকে যদি থিওরিক্যাল বিষয়গুলো যদি আপনি মাথায় না রাখতে পারেন, তাহলে আপনার জন্য ডিজাইন করতে কঠিন হয়ে দাঁড়াবে। তো আচ্ছা, শুরু করি পরের স্টেপটাতে। আচ্ছা, ইম্পোর্টেন্ট টপিকস অফ টাইপোগ্রাফি। আপনাকে এতক্ষণ আমরা জানলাম ফন্টের টাইপস, মানে কোনটাকে সেন্স সেরিফ, কোনটা কি সেরিফ, কোনটা ব্ল্যাক লেটার, কোনটা স্ক্রিপ্ট, কোনটা ব্লা ব্লা আমরা শিখলাম। বাট এখন জানতে হবে ফন্টের প্রপার ব্যবহার, যে আসলে কখন কিভাবে ফন্টটাকে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করলে বা কোনটাকে কি বলা হয়, তাহলে আমি জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবো, জিনিসটাকে বুঝতে পারবো, অন্যথায় আমরা কিছুই করতে পারবো না। তো প্রথমত আমরা জানবো ফন্টের ওয়েট এবং সাইজ। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি দুইটা কিন্তু একই। ঠিক আছে? ফন্ট এবং টাইপোগ্রাফি দুইটা কিন্তু একই বিষয়। একটা একেক ক্ষেত্রে টাইপোগ্রাফি বলা হয়, একেক ক্ষেত্রে ফন্ট বলা হয়। মানে যে যেভাবে বলে, যেমন লাউ কদুর যেই নাম, একই বিষয়। ঠিক আছে? অনেকে ভেবেন সরিষার তেল বলে, অনেকে কদুর তেলও বলে, গ্রাম্য ভাষা অনেকে। আবার মানে একই জিনিসের অনেকগুলো নাম থাকে। ঠিক আছে? তো সেম জিনিসটাই। তো ফন্ট এবং টাইপোগ্রাফি দুইটা কিন্তু একই বিষয়। ঠিক আছে? এটা মনে রাখবেন। তো ফন্ট ওয়েট অ্যান্ড সাইজটা জিনিসটা কি? যেমন এখানে দেখেন রোবোটো। রোবোটো এখানে প্রত্যেকটা জিনিসই রোবোটো আছে। তো রোবোটো হলো একটা ফন্টের নাম। ঠিক আছে? রোবোটো হলো একটা ফন্টের নাম। কেউ কিছু বলতেছেন? কেউ কি কিছু বলার জন্য ইয়ে করছেন? ওকে, ওকে। আপনাদের মাইক্রোফোনটা অফ করে দেন। আপনারা যখন আমি আপনাকে বলবো যে আপনারা এখন কথা বলেন, তারপরে মাইক্রোফোনটা অন করেন। অন্যথা সবার মাইক্রোফোনটা অফ করে দেন। ঠিক আছে? নাহলে আমি কি বলতে থেকে কি বলে ফেলবো, তখন তো আবার আমাকে বকা দিবেন আপনারা। আচ্ছা, তো এটা হলো ফন্ট ওয়েট এন্ড সাইজ। ফন্ট ওয়েট সাইজের মধ্যে দেখেন রোবোটো। রোবোটো হলো একটা ফন্টের নাম। ঠিক আছে? এই রোবোটো ফন্টটা হলো একটা হলো স্যান্স সেরিফ স্টাইলের ফন্ট। স্যান্স সেরিফ স্টাইলের ফন্ট। তো রোবোট হলো সেন্সিটিভ স্টাইলের মধ্যে রোবোট একটা ফন্টের নাম। রোবোটোর বাইরে আরো অনেক ফন্ট আছে সেন্সিটিভ। যেমন আমি সবচেয়ে বেশি ইউজ করি ক্রিয়েটো ডিসপ্লে, তারপর হলো পপিন্স, লেটো, মনসারাত, রেলওয়ে, অনেক টাইপের ফন্ট আছে। প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা প্যাটার্নের ফন্টগুলাকে বানানো বা আলাদা স্টাইলে ফন্টের স্ট্রাকচারটা বানানো মেক করা হয়েছে। ঠিক আছে? তো দেখেন এই যে রোবোটের মধ্যে আবার কয়েকটা ভেরিয়েশন আছে। একটা হলো একদম চিকন, আবার একটা আছে একদম মোটা। ঠিক আছে? এটার আবার কিছু নাম আছে। এটাও আপনাকে জানতে হবে। আপনাকে বললাম, এটাও বুঝতে হবে যে কখন কোনটা ইউজ করতে হবে। এখন আপনাকে বললাম যে আপনি রোবোটো বা একটা সেন্সরিভ ফন্ট নেন, যে ফন্টের রেগুলার ফন্টটা ইউজ করেন। বা আপনাকে বললাম যে আপনি সেন্সরিভ ফন্টের মিডিয়াম ফন্টটা ইউজ করেন। এখন আপনি তো বুঝতেই পারলেন না যে আসলে মিডিয়াম জিনিসটা কি, রেগুলার জিনিসটা কি, লাইট জিনিসটা কি, এটা আপনারা বুঝতে পারলেন না। তখন কি হবে? আপনার জন্য ডিজাইন করতে কষ্টকর হবে, ডিজাইনটা পারফেক্ট হবে না। আপনাকে বুঝতে হবে কখন কোন টাইপের ফন্টটা ইউজ করতে হয়। যেমন আপনি নরমালি যখন কোনো একটা টাইটেল লিখবেন, অর্থাৎ কোনো বিষয়কে ফোকাস করবেন বা বড় একটা শিরোনাম লিখবেন, তখন দেখা যায় আমরা বোল্ড নয়তোবা ব্ল্যাক টাইপের ফন্টগুলা ইউজ করি। আর যখন আমরা কোনো ডিসক্রিপশন লিখি, মানে ডিটেইল লিখি, তখন আমরা রেগুলার ইউজ করি। তো এটা হলো মূলত ফন্টের একটা ভেরিয়েশন, যে আসলে কখন কোনটা ইউজ করতে হয়, কোন টাইপের ফন্টটা ইউজ করলে ভালো আসবে, পারফেক্ট আসবে, তখন বুঝতে হবে। এখন আমি যদি টাইটেলে রেগুলার ফন্ট ইউজ করি, হ্যাঁ? তারপরে আপনার যদি ডেসক্রিপশনে রেগুলার ফন্ট ইউজ করি, তাহলে কি হবে? আমার কন্ট্রাস্টও হবে না, আমার ডিজাইনটাও ভালো আসবে না। কারণ আমি কোনোটাকে হাইলাইট করতে পারতেছি না। মানে ২ টাই একটা সেম হয়ে যাবে। তো আমাকে ফন্টের ভেরিয়েশনটা এইজন্যই করা, যাতে আপনারা পারফেক্ট অবস্থান বুঝে ফন্টের সাইজ দিতে পারেন বা ফন্টের ওয়েট করতে পারেন। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। ফন্টের অনেকগুলা ভেরিয়েশন আছে। জাস্ট আমি এখানে বুঝানোর জন্য
কয়েকটা ভেরিয়েন্ট এখানে রাখছি। আপনারা যখন দেখবেন অনেক আরও ভেরিয়েশন আছে, যেমন লাইট আছে, এক্সট্রা লাইট আছে, থিন আছে, এক্সট্রা থিন আছে, রেগুলার আছে, মিডিয়াম আছে, বোল্ড আছে, সেমি বোল্ড, আরও ব্লা ব্লা অনেক কিছু আছে। আবার দেখেন এটা কিন্তু ইটালিক ভার্সনও আছে। ইটালিক মানে একটু বাঁকা বেঁকে যায় মাইকেল জ্যাকসনের মতো, ঠিক আছে? ওই টাইপের ফোনগুলো হইলো আপনার এই ইটালিক ফোন। মাইকেল জ্যাকসন তো আরও বাঁকে, ইটালিক তো হয় নাই। বাট এটা যদি আরেকটু বাঁকতো তাহলে নাম থাকতো রোবোটো থিন বা রোবোটো রেগুলার মাইকেল জ্যাকসন বা জ্যাকসন ফন্ট বলতাম। বাট ইটালিক বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মজা করলাম আমি। ওকে, তারপরে আসি কার্নিং, লিডিং এবং ট্র্যাকিং। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রিন্টিং বিজনেস করবেন বা যারা আপনার ফ্লায়ার, ব্রোশিয়ার বা কর্পোরেট ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন বা যারা মোটামুটি যেকোনো কাজ করবেন, তাদের ক্ষেত্রে এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনাকে ফন্ট সাইজ ঠিক রাখছেন, ফন্টের সিলেকশন ঠিক রাখছেন, কিন্তু ফন্টের কার্নিং ঠিক নাই, লিডিং ঠিক নাই, ট্র্যাকিং ঠিক নাই, তাহলে কি হবে? আপনার ডিজাইনটা মানে হিজিবিজি মনে হবে, সুন্দর লাগবে না, ফ্রেশ লাগবে না, ক্লিন লাগবে না। এতে ক্লায়েন্টের সমস্যা মানে সমাধানের থেকে সমস্যা বাড়ানোর প্রক্রিয়া হবে। তো এই বিষয়টার প্রপার ব্যবহার জানতে হবে। আমি জানি না এখানে যারা আগে ডিজাইন ক্লাস করছেন বা ডিজাইন কোর্স করছেন, তাদেরকে এই বিষয়টা কেউ ক্লিয়ার করছে কিনা আমি জানি না। অনেকে ক্লিয়ার করে, বাট অনেকের মধ্যে অজানা থাকতে পারে। ঠিক আছে? তা আমি জাস্ট ক্লাস শেষে এগুলো জানবো, যারা আগে এই গ্রাফিক ডিজাইন কোর্স করছেন কোথাও থেকে। মোটামুটি আজকে ওই কোর্সগুলোর সাথে আমার এই কোর্সটা একটু কম্পেয়ার করবেন, যে আসলে অনেক বিষয় আপনাদের আমি জানা আশা রাখি অনেক বিষয় আপনাদের অজানা আছে আমার এই জিনিসগুলোর মধ্যে, যেগুলো আমি আজকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? কার্নিংটা কি বা লিডিংটা কি বা ট্র্যাকিংটা কি? তো আপনি দেখেন লিডিংটা কি? লিডিংটা জানবো। লিডিং হলো, ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন বা একটা ডেসক্রিপশন লিখলেন। এই ডেসক্রিপশনের মধ্যে একটা প্যারাগ্রাফ দেখা যায় কি ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন মতো হয়ে থাকে। তো এই যে লাইনগুলোর মধ্যে যে এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব বা গ্যাপটা আছে, এই দূরত্ব গ্যাপ এটাকে বলা হয় লিডিং। এটা মাথায় জন্মের মানে আপনি মরার আগ পর্যন্ত আপনাকে এটা মনে রাখতে হবে। যতদিন ডিজাইন বেইচ্চা ভাত খাইবেন, ধরেন আমি তো ডিজাইন বেচা ভাত খাই, ডিজাইন বিক্রি করে তো আমার কাম। যতদিন ডিজাইন বেচা ভাত খাবেন, ডিজাইন দেওয়া নিজেকে তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় মানে একদম সারা জীবন সেট করে ফেলতে হবে যে মানে লিডিংটা কি? অর্থাৎ ২ লাইনের মধ্যে, অর্থাৎ প্যারাগ্রাফের বা কোনো ইয়ার মধ্যে ২ লাইন বিশিষ্ট যে জায়গায় এই ২ লাইনের মধ্যে যে গ্যাপটা থাকে সেইটাকে বলা হয় লিডিং। আপনাকে লিডিংটাও মেইনটেইন করতে হবে। এখন যদি কোনো একটা প্যারাগ্রাফে আপনি লিডিংটা যদি কমায় ফেলেন বা লিডিংটা বাড়ায় ফেলেন, তখন কিন্তু ডিজাইনটা খারাপ দেখা যায়। অবশ্যই আপনাকে লিডিংটা মেইনটেইন করতে হবে যে কত পরিমাণ লিডিং রাখলে আমার এই প্যারাগ্রাফের স্ট্রাকচারটা ভালো দেখা যাবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন এবং এটাকে সারা জীবন মনে রাখতে হবে। ঠিক আছে? যেমন পুরুষ মানুষ মনে রাখে যে আমার এখন বয়স হচ্ছে ২৩ বছর, আমাকে এখন বিয়ে করতে হবে। ঠিক একই রকমভাবে আপনাকে এটা মনে রাখতে হবে যে সারা জীবন মানে যেটা আপনার জন্য মনে থাকবে, এটা আপনাকে 100% মাথায় ঢুকায় রাখতে হবে যে, যেমন আপনি পুরুষ মানুষ যারা অবিবাহিত আছেন, বিয়ের কথা সারা জীবন মনে থাকে। বিয়ে যে আমার বয়স হইতেছে, আমাকে বিয়ে করা ফরজ, আমাকে বিয়ে করতে হবে। ঠিক এইরকম এটাকেও মনে রাখতে হবে। মানে বিয়ের কথা তো আপনারা ভুলতে পারেন না। তো ঠিক এটাকেও ভুলা যাবে না। ডিজাইন করতে হলে আপনাকে এটা 100 মনে রাখতে হবে। ঠিক আছে? আমি একটু মজা করে কথা বলতেছি, একটু বুঝে নিয়েন। কেউ মাইন্ড কইরেন না এই আরকি। ঠিক আছে? ওকে। তারপর হইলো ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি? ট্র্যাকিংটার আগে আমি কার্নিংটা একটু বুঝাই। কার্নিংটা হলো কি? আমরা যখন নরমালি কোনো টেক্সট লিখি, প্রত্যেকটা লেটারের থেকে আরেকটা লেটারের মধ্যে একটা গ্যাপ থাকে। একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় কার্নিং। এটা মনে রাখবেন। লিডিংটা হলো একটা প্যারাগ্রাফের এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় লিডিং। আর একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় কার্নিং। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় ফেলবেন বিয়ের মতো, বিয়ের কথার মতো। ঠিক আছে? ওকে। এই কার্নিং যখন আপনি নরমালি তো একটা কার্নিং থাকে। নরমালি যে গ্যাপটা থাকে এটাকে বলা হয় কার্নিং। আর যখন নরমালি জিনিসটাকে আপনি চাচ্ছেন যে একটু বাড়ায় দেওয়া ডিজাইনের ক্ষেত্র বিশেষে বা প্রয়োজন বিশেষে, তখন যখন আপনি প্রত্যেকটার মধ্যে একটা স্পেস বা একটা গ্যাপ বাড়ায় দিবেন, এই যখন গ্যাপটা বাড়ায় দিয়ে একটু বড় করবেন, তখন এটা হয়ে যাবে ট্র্যাকিং। আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ কার্নিংটা যখন আপনি ম্যানিপুলেট করবেন, কার্নিংটা যখন আপনি আপনার মতো করে গ্যাপটাকে বাড়াবেন, বাড়ানোর পরে যেই আউটপুটটা আসবে বা যেই প্রসেসটা এপ্লাই করবেন, সেই প্রসেসটাকে বলা হয় ট্র্যাকিং। আপনারা Adobe Illustrator এবং Adobe Photoshop এর মধ্যে লিডিং, ট্র্যাকিং, কার্নিং নামে টুলস বা অপশনগুলা দেওয়া আছে, যেটা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তো আশা করি এই বিষয়টা আপনাদের মাথার ভিতরে মনে রাখবেন, মাথায় রাখবেন, একবারে ভিতরে রাখবেন যাতে মনে করেন ভুলে যাবেন। ১ম প্রেম ভুলে যাবেন কিন্তু এটা ভুলা যাবে না। ঠিক আছে? এটা মনে রাইখেন। ওকে। তারপরে হইলো টাইপোগ্রাফি সাইকোলজি। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আপনার মন চাইলো যে আমি একটা সেরিফ ফন্ট ইউজ করে ফেলি। যাক আল্লাহর রাস্তায় পড়ে দেই, আল্লাহ ভরসা কইরা। এটা করা যাবে না। আপনাকে সাইকোলজি বুঝতে হবে যে আসলে সেরিফ ফন্ট কেন ইউজ করতেছে। আপনাকে বুঝতে হবে। আপনার আশেপাশে বিষয়গুলো নিয়ে এনালাইজ করতে হবে। বললাম যে আপনি মন চাইলো একটা দিলাম একটা সেরিফ ফন্ট বা মন চাইলো একটু সুন্দর দেখা যায় একটা বোল্ড ফন্ট দিয়ে দিলাম, একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিলাম বা একটা ডেকোরেট ফন্ট দিয়ে দিলাম। আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের একটা স্বভাব আছে। তারা কি করে? ভাই একটু চোখে পড়ার মতো একটা ফন্ট দেন, একটা বড়, বড় ফন্ট দেন। চোখে যাতে লাগে। বাট উনি কিন্তু উনার মন মতো চাচ্ছে। ঠিক আছে? বাট নরমালি আপনাকে সলিউশন দিতে হবে কিভাবে? আপনাকে বুঝতে হবে যে আমি যে ফন্টটা ইউজ করতেছি, এটা আদৌ কি তার ইন্ডাস্ট্রির সাথে যায় কিনা? আদৌ কি তার সাইকোলজির সাথে সুইট করে কিনা? বা আদৌ কি এটাকে পারফেক্ট কিনা? এটাকে আপনাকে এনালাইজ করতে হবে। এনালাইজ করে তারপরে আপনাকে সাবমিট করতে হবে। আমার মন মতো ডিজাইন চলে না, আমার মন মতো ডিজাইন হবে না। আপনি যত ভালো ডিজাইনার হন না কেন, আপনাকে ডিজাইন রুলস গুলো মোটামুটি হলে মেইনটেইন করতে হবে। ডিজাইন রুলস ছাড়াও হয়। যেমন আপনি আলু ভর্তা বানাবেন, আপনার সরিষার তেল বা অনেক কিছু ছাড়া মাঝে মধ্যে খাওয়া যায়। মানে প্রয়োজন ক্ষেত্রে বেশি খাওয়া যায়। কিন্তু মজা করতে হইলে আপনাকে প্রপার জিনিসটা দিতে হবে। ঠিক একই রকম আপনি ফন্টের প্রপার ইউজ করতে হলে আপনাকে সাইকোলজির ব্যবহার যদি আপনি করতে পারেন, ইন্ডাস্ট্রির বিষয়টা যদি আপনি আনতে পারেন বা আপনার যে পারফেক্ট জায়গাটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কাজ করবে। তো দেখেন সেরিফ সাইকোলজি কি? সেরিফ টাইপের ফন্টগুলা বললাম কি? যেই ফন্টগুলো একটু মাথা বিশিষ্ট থাকবে, আপনি খেয়াল করে দেখবেন এদের কি সাইকোলজি বলতেছে? বলতেছে ট্রাস্ট, রেসপেক্ট, ট্র্যাডিশনাল, ফরমাল বা এলিগেন্ট টাইপের বিষয়গুলা যেই ইন্ডাস্ট্রি, যেই সার্ভিস, যেই প্রোডাক্টের মধ্যে আছে, সেই ক্ষেত্রে তারা কি করে? সেরিফ টাইপের ফন্টগুলা ইউজ করে। এখন দেখেন ট্র্যাডিশনাল, আপনি খেয়াল করবেন বিশেষ করে যারা ওল্ড স্টাইল, ধরেন কোনো কিং বা কুইন বা কোনো লাক্সারিয়াস বিষয় বুঝায়, দেখবেন ওই কোম্পানিগুলা কি করে? আপনার সেরিফ টাইপের ফন্ট ইউজ করে। যেমন আপনি আমিন জুয়েলারকে সবাই চিনেন। আমিন জুয়েলার্স। দেখবেন তাদের কিন্তু ফন্ট লিখা কিন্তু সেরিফ ফন্ট দেওয়া। এখন চেঞ্জ করছে কিনা আমি জানি না। বাট নরমালি তাদের যখন স্টার্টআপ ছিল, তাদের ওইটা কি ছিল? ট্র্যাডিশনাল বা একটা লাক্সারিয়াস এবং তাদের সার্ভিসটা কিন্তু ট্রাস্টের সাথে জড়িত। জুয়েলারি ব্যবসা মানে কি? ট্রাস্ট। সাইকোলজি এখানে কানেক্ট করতেছে। অর্থাৎ ট্রাস্টের ক্ষেত্রে আপনি সেরিফ টাইপের ফন্ট ইউজ করতে পারেন। ট্র্যাডিশনাল বিষয় যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেরিফ ফন্ট ইউজ করেন। যেমন পুরাতন কোনো বিষয় নিয়ে যদি কাজ করেন, তো রাজা বাদশার কাহিনী বা ওইটা এটা কাহিনী নিয়ে যদি কোনো কিছু করেন বা হিস্টোরিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেন, হিস্টোরিক্যাল বিষয়গুলোই তো আমাদের ট্র্যাডিশন। তো হিস্টোরিক্যাল বিষয় নিয়ে কাজ করলে দেখবেন কি? ওইখানে এই সেরিফ টাইপের ফন্টগুলাকে ইউজ করতেছে মানুষ বা সেরিফ টাইপের ফন্টগুলা ইউজ করতেছে। ঠিক আছে? এটা বুঝে নেবেন। বা বিভিন্ন লাক্সারিয়াস আ ক্লোথিং ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন কি তারা সেরিফ টাইপের ফন্ট ইউজ করতেছে। এটা কি? তারা একটা এলিগ্যান্স ফিল দিচ্ছে। একটা ফরমাল ফিল দিচ্ছে আপনাকে। সাইকোলজি এখানে কানেক্ট করতেছে। ওই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন আপনাকে বুঝতে হবে যে আমি যেটা ইউজ করতেছি আদৌ কি এটা পারফেক্ট জায়গা কিনা? পারফেক্ট অবস্থান কিনা? বা পারফেক্ট আ স্টেপ কিনা? আর যে আমি যেটা ফলো করতেছি, এটা আপনাকে এনালাইজ করে পরে স্টেপ নিতে হবে। কারণ বারবারই বলি ডিজাইন কিন্তু আপনি যদি ডিজাইন বেচতে চান, ডিজাইন বিক্রি করতে চান, তাহলে আপনি একটা সময় মানে মার্কেট থেকে আউট হয়ে যাবেন। আপনাকে ডিজাইন এবং সলিউশন অর্থাৎ আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে এনালাইজ করতে হবে যে আমি এটা যে দিচ্ছি আদৌ কি এটার জন্য কি কানেক্টেড কিনা বা এই মেসেজটা থ্রো করে কিনা এটা আপনাকে বুঝতে হবে। ওকে? তারপর হলো সেনসিটিভ যেমন মডার্ন টাইপের ফন্ট যেমন আমরা কোনো ক্লিন বিষয় বোঝানোর জন্য একটা লেটার লিখার জন্য বা একটা অ্যাপ্লিকেশন লিখার জন্য আমরা কিন্তু এই টাইপের ফন্ট তেমন একটা ইউজ করি না। আমরা তখন কি এই যেরকম মডার্ন ফন্ট ইউজ করি যাতে আমি যাকে দিচ্ছি সে যাতে বুঝতে পারে, সে যাতে জিনিসটাকে বুঝে ক্লিয়ার আমার সম্পর্কে আইডিয়া নিতে পারে। ঠিক আছে? যেমন স্ট্রেইট ফরওয়ার্ড মানে অ্যাকচুয়াল জিনিসটাকে ক্লিয়ার করা। ওপেন যাতে মানুষ ইজিলি বুঝতে পারে। এখন আমি কি করলাম একটা স্ক্রিপ্ট ফন্ট দিলাম, লিখলাম আমার নাম। এখন স্ক্রিপ্ট ফন্টের মধ্যে অনেক ভেরিয়েশন আছে যেটাতে এমটা অন্যভাবে পেঁচায় এম বানাইছে। এটাকে অন্যভাবে পেঁচায় এ বানাইছে। এখন আমি দিলাম আমার নাম মামুন। কিন্তু ওই জায়গায় লিখা ওই আমার বাইরে অন্য কেউ বুঝলো এর নাম তো শামুন বা ওর নাম তো উমুন। মানে এরকম বুঝতে পারে। কারণ আমাকে রাখতে হবে কি স্ট্রেইট ফরওয়ার্ড। তো স্ট্রেইট ফরওয়ার্ড বিষয় যখন আমি কাজ করব বা কোনো সিভি ডিজাইন করব বা কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে তো এগুলা চেঞ্জ করে। এটা কেন আসে এটা পরে বলব। তো মডার্ন কিছু করার জন্য মানে ক্লিন মানুষের যাতে বুঝাইতে পারে এইরকম ক্ষেত্রে আপনাকে সেন্স সেরিফ ফন্টটা ইউজ করতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। স্ল্যাবটা আমরা পরে জানবো। ফ্ল্যাপটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখানে এটারও একটা আলাদা মিনিং আছে। স্ক্রিপ্টটা একটু ক্লিয়ার করে দেই। বাকিগুলো আমরা আস্তে, আস্তে জানবো। আমি জাস্ট এটা বুঝাইতে পারতাম। বাট আশা করি ২ টা বিষয় ৩ টা বিষয় আপনারা
বুঝতে পারছেন যে আসলে সাইকোলজি জিনিসটা কি। ওকে, স্ক্রিপ্ট ফন্ট দেখবেন কি এখানে কি বলছে, ক্রিয়েটিভ, ফান, হ্যাপি, এলিগেন্স, হ্যাঁ এগুলোর জন্য করছে। এখন ক্রিয়েটিভ জিনিসটা কি বা ফান জিনিসটা কি আপনি খেয়াল করবেন, বাচ্চাদের যে প্রোডাক্ট আছে, বাচ্চাদের চকলেট প্রোডাক্ট বা খেলনা প্রোডাক্ট দেখবেন কি তাদের প্রোডাক্টের ফন্ট স্টাইল কিন্তু স্ক্রিপ্ট টাইপের। কারণ কি তাদের কি ক্রিয়েটিভ থিঙ্কিংটা বেশি থাকে বা বাচ্চাদের একটা ফানি মুভমেন্ট থাকে বা একটা হ্যাপিনেস থাকে, একটা হাসি খুশি একটা ফিল থাকে। তো তাদের জন্য কিন্তু এই টাইপের ফন্টগুলো ইউজ করতেছে, সাইকোলজি এখানে কানেক্ট করতেছে, যেটা আপনাদের আমি জানি না আদৌ কি আপনারা এই বিষয়গুলো অ্যানালাইজ করছেন কিনা যারা, বাট আমি মনে করি যে আপনারা যখন ডিজাইন করবেন আপনাকে প্রত্যেকটা বিষয় পার্ট অফ দা এটা মনে রাখতে হবে যে এটা কেন ইউজ করছে, এই ফন্টটা কেন ইউজ করতেছে বা কেন বাচ্চাদের প্রোডাক্ট এই ফন্টটা ইউজ করে। অবশ্যই এটার একটা সাইকোলজি কাজ করে। কি সাইকোলজি? যে বাচ্চাদের ফন্টটা হ্যাপিনেস আছে, ফানি টাইপের কিছু আছে, ক্রিয়েটিভ কিছু আছে, হ্যাঁ? এই টাইপের জিনিসগুলা কি করতেছে তারা? এই কারণে এই জায়গাতে এই ফন্টটা ইউজ করছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো এই যে টপিকগুলা বললাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু জানাবেন। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবেন। আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়গুলা? পুরোপুরি মানে এই বিষয়গুলো আপনারা কি আগে কেউ জানতেন বা এই বিষয়গুলো সম্পর্কে যারা ডিজাইন শিখছেন বা অন্যান্য ক্ষেত্রে কি এই বিষয়গুলো কখনো বুঝতে পারছেন যে ডিজাইন ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মানতেই হবে বা এগুলা অজানা ছিল এরকম কিছু আমাকে একটু জানাবেন। ঠিক আছে। বাকিদের? জি। আমি তো আপনাদের বলছি যে ডিজাইন শুধু ডিজাইন করা তা না। ডিজাইন আপনাকে সাইকোলজি নিয়ে খেলতে হবে। ডিজাইন আপনাকে ব্রেইনস্টর্মিং করতে হবে। ডিজাইন আপনাকে এভাবে কাজ করাইতে হবে। এই সময় আবার কনকেল দেয়। কারো কি ফোন আসছে? অনেকে ও আচ্ছা। একটু অফ করে দেন। মাইক্রোফোনটা অফ করে দেন। ও আচ্ছা ঠিক আছে। ভালোই। ওকে, শুরু করা যাক। ওকে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা পরে এগুলা মিলাবো। এখন আমাদের মাথার উপর দিয়ে যাবে। আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই এগুলা। তো এগুলা আপনারা আরো আগে ভুলে যাবেন। তো যাই হোক মনে রাখবেন বাট চিন্তা করবেন, এনালাইজ করবেন। এনালাইজ করে বিষয়গুলা খুঁজবেন। যে আমি যে বিষয়গুলা বলছি কি ফন্ট, ওয়েট, সাইজ, কার্নিং, লিডিং, ট্র্যাকিং, সাইকোলজি এগুলা মিলাবেন। তাহলে কি হবে আপনার জন্য ডিজাইন করা সহজ হবে এবং আপনার মধ্যে প্রশ্ন রাখবেন যে আমি এটা করতেছি। আপনাকে সবসময় চিন্তা করতে হবে কি আপনাকে বিজনেস যার সার্ভিস দিবেন তার জায়গায় আগে নিজেকে বসাবেন। যে আমি ক্লায়েন্ট হলে বা আমি এই সার্ভিসটা নিলে আমি কি বিষয়গুলা ফোকাস করতাম বা কোন বিষয়টাকে প্রায়োরিটি দিতাম। যখন আপনি এই বিষয়গুলা খুঁজে বের করতে পারবেন, তখন আপনার জন্য কাজ সহজ হবে। অর্থাৎ প্রশ্ন আপনার, উত্তর আপনার কাছেই থাকবে। ঠিক আছে? এই থিংকিং এ কাজ করবেন। তাহলে কি হবে? আপনি বুঝবেন যে আসলে আমি হলে কি এটা করতাম? বা আমি হলে কি এটাই দিতাম? বা আমি হলে কি এটাই নিতাম? এই যখন এই প্রশ্নগুলা রাখবেন, এটা তখন কি আপনাকে সলিউশন দিয়ে দিবে। টি ওকে। তারপরে এটা তো কার প্রশ্ন নাই। ঠিক আছে? এবার আসি কালারস। কালারের ক্ষেত্রেও আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইটারও ব্যবহার করতে হবে। কালার মন খুশি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন না। মন চাইলেও আপনি কালার দিতে পারবেন না। কারণ অনেকে আমরা দেখি ডিজাইনের মধ্যে লাল, হলুদ, গ্রিন, তারপরে আরো কি আছে ম্যাজেন্টা বিভিন্ন ভ্যারাইটিস কালার দিয়া রংধনু বানায় ফেলায়। ঠিক আছে? মাঝে মধ্যে এমন কালার দেয় এটা হয়ে যায় আবার অন্যদের কালার হয়ে যায়। নাম নাম না বলি। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এবং কালার জিনিসটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো কালারের ১ম এ টাইপোগ্রাফি জানবো। মানে সরি কালারের কিছু কালার মোড সম্পর্কে জানবো। কালারের মোডস অনেকগুলা কালার মোড আছে বাট বেসিক্যালি যে ২ টা মোড সবচেয়ে বেশি পপুলার বা যে ২ টা মোড নিয়ে মানুষ ডিজাইন করে থাকে, এই বিষয়টা আপনাদের মূল্যায়ন করতে হবে। আচ্ছা কারো কি মাইক্রোফোন অন করা? জহির ভাই, আপনি একটু ওটাকে মিউট করে দিন। ওকে। কথা বলতেছে, উনি শুনতেছে না। যাই হোক। হুম। আচ্ছা। ডিজাইনের কালার মোড আছে ২ টা। এর মধ্যে একটা হলো RGB, আরেকটা হলো আপনার CMYK। ঠিক আছে? যখন যত প্রকার ডিজাইন করবেন না কেন, এই ২ টা বিষয় আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে? RGB মিনস হলো রেড, গ্রিন, ব্লু। আর CMYK হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্লাক। অর্থাৎ ব্লাকটা আমি দেখাচ্ছি না এখানে। তো দেখেন এইটা কখন ইউজ করতে হয়, এটা কখন ইউজ করতে হয়, এটা আপনাকে জানতে হবে।
আপনি মনে করেন ডিজাইন করলেন, আপনি কালার মোড দিলেন এইটা, কিন্তু প্রিন্ট আউট করার পরে দেখলেন কি কালার মোড হয়ে গেছে, এটা আছে হয়ে গেছে পিঙ্ক কালার বা হয়ে গেছে অন্য একটা কালার। তখন আপনার জন্য কি হবে, জিনিসটা সলিউশন হবে না, তখন কি হবে, সমস্যা সৃষ্টি করা। আবার মনে করেন যে এই কালার দিছেন বা ডিজাইন ফুটতেছে না বা ডিজাইন সুন্দর দেখা যাচ্ছে না, ক্লায়েন্ট তো বলতেছে ভাই ডিজাইন বানাইছেন মরা মরা, কিচ্ছু বোঝা যায় না, এটা তখন সমস্যা ফেস করবেন। তাহলে কি আপনাকে বুঝতে হবে কখন আমি এটা এই টাইপের ফন্ট কালার ইউজ করব, কখন আমি এই কালার ইউজ করব। এখন বলবেন যে ভাইয়া এটা তো রেড গ্রিন ব্লু, এটা কিভাবে, এটা কিভাবে এক হয়ে যায়, কিভাবে এক হবে, এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তো কখন এই কালার মোডে কাজ করবেন, যখন আপনি শুধুমাত্র যেই ডিজাইনটা কোনো প্রিন্ট হবে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা এক কথা বলতে গেলে কোনো প্রিন্ট হবে না, মানে ডিভাইসের জন্য করা হবে, সোশ্যাল মিডিয়ার জন্য, অনলাইনের জন্য করা হবে। অনলাইনের জন্য যে কাজগুলা করা হবে, যে ডিজাইনগুলা করা হবে, সেই ডিজাইনগুলার কালার মোড রাখবেন কি রেড, গ্রিন, ব্লু। মনে থাকবে সবার? একটু সাড়া দিয়েন। মানে আপনি যদি কোনো ডিজাইন শুধুমাত্র অনলাইনের জন্য করা হয়, যেটার কোনো প্রিন্ট আউট হবে না, যখন কোনো অনেক সময় ক্লায়েন্ট বলে ভাই আমাকে একটা বিজনেস কার্ড করে দেন, বিজনেস কার্ড নরমালি কিন্তু প্রিন্ট করে, অনেক ক্লায়েন্ট বলে যে না ভাই আমি প্রিন্ট করব না, এটা জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপে মানুষকে শেয়ার করব। তখন কি করবেন, ওর জন্য ওইটা 8 GB মোডে করবেন। আবার অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্ট বলে ভাই আমি তো একটা লিফলেট করব, কি করবেন, লিফলেট আমি প্রিন্ট করব। তাহলে কি হবে, আপনাকে অবশ্যই ওইটা CMYK মোডে করতে হবে। তাহলে কি হবে, প্রিন্ট আউট করার পরে এটা 8 GB মোডে আসবে। ঠিক আছে, এবার আসি CMYK মোড। CMYK মোড কিভাবে কখন করবেন, যেই ডিজাইনটা আপনার প্রিন্ট হবে, সেটা হোক লোগো, হোক আদার্স কিছু, বিজনেস কার্ড, লেটার হেড প্যাড, মানি রিসিট, ক্যাশ মেমো, ব্যাংক চেক, ব্লা ব্লা যা কিছু আছে, যেই ডিজাইনগুলা আপনার প্রিন্ট আউট হবে, সেই ডিজাইনগুলো আপনাকে অবশ্যই CMYK মোডে করতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই এগুলা কিভাবে আমি সিলেকশন করব। আপনার ইলাস্ট্রেটর হোক, ফটোশপ হোক, যখন আপনি ডিজাইন করা শুরু করবেন তখন আপনাকে একটা অপশন দেখাবে, যেখানে আপনি এই কালার মোড চুজ করে নিতে পারবেন, আবার এই কালার মোডও চুজ করে নিতে পারবেন। তো এটার একটা জন্য আলাদা একটা অপশনই রাখছে আপনার অ্যাডোবি প্রোডাক্টে। তো এই জিনিসটা আপনারা খুঁজে নেবেন। এখন আমি জানি না আপনারা কেউ প্রিন্টিং মেশিন বা প্রিন্টিং মেশিন কখনো খুলছেন কিনা। প্রিন্টিং মেশিনের ফিতাগুলো কিন্তু এইরকম হয়, সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো। আপনি খেয়াল করবেন যদি কারো আশেপাশে প্রিন্টিং মেশিন থাকে, ওইটা যখন টোনার যখন চেঞ্জ করা হয়, দেখবেন টোনারের গায়ে এরকম কালার টোন আছে, কালারগুলো স্টিকার আছে, তখন বুঝবেন যে এটা প্রিন্ট আউট হয়। তো এইটা কিন্তু এই যে 8 GB, এই CMYK মোড কিন্তু আপনার ব্লেন্ড হয়ে কিন্তু এই 3টা কালার হয়। যখন এটা প্রিন্ট করে, মানে প্রিন্ট করার সময় আমরা কি করি, এই কালার মোডটা দেই। যখন এটা প্রিন্ট আউট করা হয়, মানে সরাসরি প্রিন্ট করে বের হয়, তখন এইটার কালার মোডটা কিন্তু এটা হয়ে যায়। এটা কি বুঝতে পারছেন নাকি কারোর মধ্যে কনফিউশন আছে? মানে যখন আপনি এই কালার মোডে কাজ করবেন, যখন এটা প্রিন্ট আউট হবে তখন কিন্তু এই মুডটা আসবে। এটার একটা আমি রিয়াল এক্সপেরিমেন্ট দেখাই দেই। ওকে। এখানে আমি নিয়ে আসছি। দেখা যাচ্ছে তো নাকি? আমার এটা দেখা যাচ্ছে? ওকে, 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 ওকে। দেখেন আমার কিন্তু ১ম আছে কি রেড, গ্রিন, ব্লু। তারপর আছে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। এখন দেখেন আমি যখন এই ৩টা কালারকে মিক্স করতেছি, আমি কিন্তু এখানে মাল্টিপ্লে আছে আমারে। ঠিক আছে? মাল্টিপ্লেসের দিকে কালার ব্লেন্ড হচ্ছে। যখন আমি ৩টা কালার ইউজ করতেছি, দেখেন এখানে কি হইছে? কালো কালার তৈরি হয়ে গেছে, তাই না? ব্ল্যাক কালার। এখন দেখেন আমি যখন এই ৩টাকে মিক্স করব, অর্থাৎ এটা ওয়েবের জন্য করব, তখন কি এটা এরকম আসবে। আর যখন আমি এটা প্রিন্ট করব, যখন এটা একসাথে এই ৩টা কালার মিক্স আপ হবে, তখন এই কালারগুলো তৈরি হবে। কিভাবে দেখেন? আমি এখানে নিয়ে এলাম সায়ান, এখানে নিয়ে আসলাম ম্যাজেন্টা, আর এখানে নিয়ে আসলাম ইয়েলো। এখন দেখেন আমরা রেড, গ্রিন, ব্লু পাইছি? দেখেন ব্লেন্ড হওয়ার পরে কি হইছে? আমার সায়ান ম্যাজেন্টার মিক্স হওয়ার কারণে গ্রিন হইছে, ব্লু হইছে, রেড হইছে এবং মাঝখানে কি হইছে? ক্লেপ ব্লাক হইছে। তার মানে কি? অর্থাৎ এই কালারগুলা প্রিন্ট আউট করার পরে কিন্তু কি হচ্ছে? ঘুরে ফিরে কি RGB হইতেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি মনে করি এই যে এই এক্সপেরিমেন্টটা আপনারা সারা জীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। যতদিন ডিজাইন বেচা খাইবেন। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টাতে? ওকে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা এটা শেষ করলাম। আচ্ছা, এরপরে হইলো কালার সেকশন। কালার সেকশনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে
কালার একটা সেকশন আছে, এগুলো আমার ইন্টারনেট থেকে নামানো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেওয়া। তো কালার সেকশনটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় ক্লায়েন্ট এসে বলে যে ক্লায়েন্ট কিন্তু কালার আপনাকে বলে দিবে না, ঠিক আছে? ক্লায়েন্ট এসে বলতে পারে যে ভাইয়া আমার ডিজাইনের কালারটা যাতে চোখে লাগে, বা মানুষ যাতে কালারটা যাতে আমার মানে মানুষের চোখে যাতে হিট করে, যাতে মানুষ আমার ডিজাইনটা দেখে ফোকাস করে। তখন আপনাকে চিন্তা করতে হবে হিট করা মানে কি? তাকে আকর্ষণ করা। আকর্ষণ করার জন্য আপনাকে ভাইব্রেন্ট বা ওয়ার্ম টাইপের কালার দিতে হবে। এখন ওয়ার্ম টাইপের কালারের একটা ক্যাটেগরি জানতে হবে যে ওয়ার্ম টাইপে কি কালারগুলো আছে। আপনি দেখেন নরমালি যখন আপনি কোনো রেড কালার কাউকে জামা পরা দেখেন, সবার আগে কিন্তু ওর দিকে চোখ যায় সবার। তাই না? সঠিক। এটা কি ওয়ার্ম কালার। আপনাকে বুঝতে হবে কালার সাইকোলজি, কালার থিংকিং, কালার ইউজ এটা জানতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে কালার বলে দেয় নাই। ক্লায়েন্ট বলছে যে ভাই আমার কালারটা এমন হইতে হবে যেটা মানুষ দেখলেই যাতে চোখে পড়ে। তখনই আপনার মাথায় খুঁজতে হবে যে কালার, আপনার ব্রেইনকে বুঝাইতে হবে যে ক্লায়েন্ট চাচ্ছে ওয়ার্ম টাইপের কালার। ওয়ার্ম টাইপের কালার কি? রেড আছে, রেড অরেঞ্জ আছে, ইয়েলো আছে, ইয়েলো অরেঞ্জ আছে এবং রেড ভায়োলেট টোনটা আছে। তাহলে আপনি এখান থেকে যেকোনো একটা কালার নিয়ে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট দেখবেন মহা খুশি। সে যেটা চাচ্ছে সেটাই কিন্তু আপনাকে দিছে। ক্লায়েন্ট কিন্তু বলে দেয় নাই যে ভাই তুমি আমার জন্য রেড কালার। যখন সে আপনাকে বলে দেয় তখন তো পারবেন। যখন আপনাকে বলে দেয় নাই তখন আপনাকে মাথায় থিংকিং করতে হবে। তাকে বলেন যে ভাই আপনি কালার জেনেছেন এটা কি চোখে লাগার মতো ওয়ার্ম টাইপের কালার নাকি কুল টাইপের কালার? তখন সে বলবে ভাই হ্যাঁ আমার ডিজাইনটা যাতে কালারটা মানুষের চোখে লাগে, যাতে চোখে লাগে, যাতে হিট করে, যাতে মানুষ ফার্স্ট ইমপ্রেশন আমার দিকে তাকায়, আমার ডিজাইনের দিকে তাকায়। ঠিক আছে? তো আপনার তখন সাইকোলজি কাজ করবে, আপনার ব্রেন তখন কাজ করবে। তাহলে আমাকে ওয়ার্ম টাইপের ক্যাটাগরি কালারগুলা চুজ করতে হবে। ঠিক আছে? এরপরে যখন ক্লায়েন্ট বলবে যে ভাই আমার ডিজাইনটা হবে একটু কুল টাইপের কালার, যেটা দেখতে ভালো দেখা যাবে এবং একটু ফিল দিবে, প্রিমিয়াম একটা ফিল দিবে। তখন আপনি এই টাইপের কালারগুলাকে ফোকাস করবেন। ঠিক আছে? যেমন নরমালি ব্লু কালারটা কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাইব কালার আমরা নরমালি দেখি। তো আশা করি এই ২ টা বিষয় আপনারা ক্লিয়ার। ক্লিয়ার কিনা একটু জানান তো? আচ্ছা, এবার আসি সাইকোলজিতে। কালার সাইকোলজি। এগুলো আপনারা অনলাইনে পাবেন। কালার সাইকোলজি কি? কালারেরও একটা সাইকোলজি আছে। আপনাকে বুঝতে হবে যে আমাকে কখন কোন কালারটা ইউজ করতে হবে। কোন কালারের মধ্যে কি মেসেজ আছে। যেমন রেড কালারের মেসেজটা কি দেখছেন? এক্সাইটমেন্ট। আচ্ছা আপনার কাছে কখনো মনে হয় নাই? আচ্ছা বিয়ের শাড়ি কেন রেড কালার ইউজ করতেছে মানুষ? নরমালি কিন্তু বিয়ের শাড়ি কিন্তু কি? রেড কালারই হয়। তাই না? একটু বইলেন। এই যে দেখেন আপনি যদি কখনো মিলাতে চান যে রেড কালারই কেন হবে বিয়ের শাড়ি? আর শোক দিবসের কালার কেন ব্ল্যাকই হবে? এখানে কিন্তু একটা সাইকোলজি ফ্যাক্ট করে। তো আপনি যদি কালার সাইকেল যদি মাথার মধ্যে রাখতে পারেন যে রেড কালার কি, রেড কালার মানে কি হলো একটা এক্সাইটমেন্ট। বিয়ে একটা এক্সাইটমেন্ট না অনেকের কাছে? যারা বিয়ে করে না তাদের কাছে এক্সাইটমেন্ট, আর যারা বিয়ে করছে তাদের জন্য একটু প্যারাময়। যাই হোক, নিরুৎসাহিত করব না বিয়ে করেন, বাট বিয়ের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে। আবার বিয়ের মধ্যে কিন্তু একটা রোমান্টিক বিষয় আছে। তো রোমান্টিক, এক্সাইটমেন্ট, ইয়ুথফুল এই টাইপের সাইকোলজির ক্ষেত্রে আপনি রেড কালার ইউজ করবেন। সেটা হোক যেকোনো ব্র্যান্ডের ক্ষেত্রে হোক। এটা মনে রাখবেন। যেমন কোকা কোলার প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু একটা কোকাকোলা প্রোডাক্ট কই দেখেন। একটা এক্সাইটমেন্ট ফিল কাজ করে। এখানে দেখবেন সিএনএ এখানে তাদের একটা এক্সাইটমেন্টকে ফিল করছে। তারপরে এখানে অনেকগুলা প্রোডাক্টের মধ্যে খাবারের মধ্যে কি একটা এক্সাইটমেন্ট বা একটা ইয়ুথফুল বা একটা আ জিনিস আছে যেটা আপনি মিলাবেন যে তারা কেন রেড কালার ইউজ করতেছে। এই জিনিসটা খুঁজে বের করবেন। যে কেনই ওরা রেড কালার ইউজ করতেছে। যেমন বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু প্রচুরভাগ ক্ষেত্রে কালারফুল হয়। কারণ তাদেরকে চোখে লাগাইতে হবে। একটু ওয়ার্ম টাইপের কালার দেওয়া হয় বাচ্চাদের কালারতে। আবার দেখবেন যেমন আমি যদি নরমালি আপনাকে বলি যে আমার একটা ডিজাইন আছে, কোম্পানি আছে যে অর্গানিক ফুড ব্যবসা করে। এখন ক্লায়েন্ট আমাকে এটা বলে চলে গেছে। ক্লায়েন্ট বলল যে, "ভাইয়া আমার একটা ব্যবসা আছে যেটার জন্য আমি একটা লোগো বানাবো বা একটা ব্র্যান্ডিং বানাবো যেটা হবে অর্গানিক ফুডের।" ঠিক আছে? এখন সে আপনাকে বলে চলে গেছে কিন্তু সে আপনাকে কালার বলে দেয় নাই, টেক্সট বলে দেয় নাই। এখন কালারের ক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন বলেন তো অর্গানিক ফুডের ক্ষেত্রে? একজন বলেন। কেউ একজন বলেন। অর্গানিক ফুডের ক্ষেত্রে আপনি কোন টাইপের কালার মানে কোন টাইপের কালার? গ্রিন কালার। এই যে এই গ্রিন কালার। হেলথ এর ইয়ার ক্ষেত্রে আপনার গ্রিন কালার, অর্গানিক এর ক্ষেত্রে আপনি গ্রিন কালার। কারণ কি? গ্রিন কালার ন্যাচারাল এর সাথে কানেক্টেড। আর অর্গানিক মানে ন্যাচারাল এর সাথে একটা কানেক্টেড বিষয় আছে। সাইকোলজি কিন্তু ওইখানে কি হচ্ছে? ব্লেন্ড হচ্ছে। বুঝতে পারছেন? তা আপনাকে ওই বিষয়টাই মেইনটেইন করে কাজ করতে হবে। অর্থাৎ আপনি মন খুশি চাইলে কালার ইউজ করতে পারবেন না। যেমন কালার সাইকোলজি এখানে একটা ফ্যাক্ট।
ধরেন আপনি একটা মেয়েদের প্রোডাক্ট বানাবেন বা মেয়েদের একটা প্রোডাক্ট বানাইছেন বা একটা ছেলেদের প্রোডাক্ট বানাইছেন, কিন্তু আপনার ছেলেদের প্রোডাক্ট বানানোর পরে ওই প্রোডাক্টের কালার দিয়েছেন পিঙ্ক কালার, কয়টা ছেলে ওইটা চুজ করে নেবে বলেন তো? কেন নিবে না বলেন? কারণ তাদের সাইকেলের সাথে কানেক্টেড না। কানেক্টেড? আপনি মন চাইলেও পিঙ্ক কালার দিলেন, পিঙ্ক কালার কিন্তু চলবে না ছেলেদের প্রোডাক্টে। কিন্তু একটা ছেলেদের প্রোডাক্ট যদি আপনি একটু রেড নিয়ে আসেন বা একটু ব্লু কালার নিয়ে আসেন, ওইটা কিন্তু ছেলেরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে। তাই না? মেয়েদের ক্ষেত্রেও সেম। মেয়েদের ক্ষেত্রে যদি আপনি পিঙ্ক কালার দেন, মেয়েরা কিন্তু লুফায় নিবে। অন্যান্য কিছু কালার দিলে তারা কবে না একটু ডাল, এটা চোখে লাগতেছে না। মেয়েরা কিন্তু ওয়ার্ম টাইপের কালারগুলাকে বেশি পছন্দ করে। আর ছেলেরা কি কুল টাইপের কালার পছন্দ করে। ঠিক আছে না? আমার কি সাইকোলজি ঠিক আছে? মেয়েরা কিন্তু ওয়ার্ম টাইপের কালার পছন্দ করে। আর ছেলেরা কিন্তু কুল টাইপের কালার পছন্দ করে। সাইকোলজি কিন্তু ওইটাই বলে। তো এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে বিজনেস ধরন অনুযায়ী আপনাকে কালার থিওরি এপ্লাই করতে হবে। আমার মন চাইলে আমি কালার ইউজ করতে পারব না। যেমন আপনি জুয়েলারি ব্যবসাতে যান, দেখবেন যে তারা কি গোল্ডেন কালার ইউজ করে। গোল্ডেন কালারের মধ্যে কি আছে? ক্লারিফাই আছে, ক্লারিটি আছে, ওয়ার্মথ আছে, অপটিসিম আছে। মানে এটা আপনাকে বুঝতে হবে যে লাক্সারিয়াস বিষয় আছে ওয়ার্ম কালারের মধ্যে, গোল্ডেন কালারের মধ্যে। এই বিষয়গুলো যখন আপনি মাথার ভিতরে নিয়ে যেতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আমার এই ব্যবসাতে এই কালারটাই যাবে। আপনাকে বলা হইলো একটা চকলেট কোম্পানি, তখন আপনার মাথায় চলে আসবে ব্রাউন কালার। আপনাকে বলা হলো একটা ন্যাচারাল প্রোডাক্ট, তখন আপনার কাছে চলে আসবে এটা। আপনাকে বলা হলো একটা ফিমেল প্রোডাক্ট, আপনার কাছে মাথায় চলে আসবে পিঙ্ক কালার বা আদার্স ফিমেল যে কালারগুলো পছন্দ করে ওই কালার। এইটাই হলো সাইকোলজি। আপনাকে ক্লায়েন্ট কিন্তু কালার বলে দিবে না। ক্লায়েন্ট যদি আপনাকে কালার, ট্যাক্স, ফন্ট সবই বলে দেয়, তাহলে আপনার দায়িত্ব কি? আপনি কেন ডিজাইনার হইছেন? আপনাকে বললাম কি ডিজাইনার হবেন, ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্টকে বুঝাইবেন যে আপনি খুবই এক্সপার্ট এবং আপনার কথাবার্তার মধ্যে এক্সপার্টনেস থাকতে হবে। আপনি তো ওকে বলেন যে, "ভাই আপনার কালার কি দেবো?" আরে ভাই তোমাকে তো বলেই দিছে ব্যবসা তোমার এইটা। আমার ব্যবসা এটা। তুমি ওই অনুযায়ী রিসার্চ করো। ওই ইন্ডাস্ট্রিটা কি কালার ইউজ করতেছে, ওই ইন্ডাস্ট্রি কি ধরনের ফন্ট ইউজ করতেছে এটা তোমাকে জানতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? সবাই ক্লিয়ার? তো কালার সাইকোলজিও ক্লিয়ার। ওকে। আচ্ছা, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন আছে? ওকে। আচ্ছা, তো আমরা কি আ ক্লাস কি এখানে শেষ করব নাকি আরো চালায় যাবো? কারণ ক্লাসের আরেকটা পার্ট আছে। এটার ২ টা পার্ট। তো যদি কারো সমস্যা থাকলে বলতে পারেন। আর যেইটুকু পর্যন্ত বললাম ডিজাইন হ্যাঁ? এইটুকু হলে আপনাদের ক্লাস সংখ্যা বাড়বে। যদি আপনারা বলেন যে ভাই হ্যাঁ, থিওরিক্যাল ক্লাস আমরা আরেকটা করব। কারণ এখন যে ক্লাসটা সেটা খুবই ইম্পোর্টেন্ট। যদি আপনারা কন্টিনিউ করেন যে ভাই আমরা একটু কন্টিনিউ করতে চাচ্ছি। কারণ এই এখন যেটা বলব এটা আরো বেশি ইম্পোর্টেন্ট। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারছি আজকের ক্লাসে। বাট এখন যেটুকু বলব এটা আরেকটু ইম্পোর্টেন্ট। এখন বলেন আপনারা যদি বলেন আমি তাহলে কন্টিনিউ করব। সবাই সবার সংসদের মতো টেবিল চাপড়াইতে পারেন। হাবুট না হাবুট। আমি তো বললাম আমার সমস্যা নাই। আমি বলতে পারব। আমি টানা ৩-৪ ঘন্টা বয়ান দেওয়ার মতো লোক। ঠিক আছে? তো মাত্র বয়ান দিছি মাত্র ১ ঘন্টা। ১ ঘন্টাও হয় নাই, ১ ঘন্টার কম। তো সেক্ষেত্রে আমি আরো ১ ঘন্টা নিতে পারবো। সমস্যা নাই। এখন আপনাদের সময় আছে কিনা বা আপনারা এটা এফোর্ট নিতে পারবেন কিনা, এফোর্ড করতে পারবেন কিনা এটা হলো ফ্যাক্ট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আজকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, তাহলে ওই ক্লাসটা আগামী দিন হবে। তাহলে আপনাদের আরো ১ দিন সময় লাগবে এখানে অ্যাটেন্ড করার জন্য। বুঝতে পারছেন? মানে আরো ১ দিন আমরা পিছায়ে যাবো। তো সবসময় চেষ্টা করবেন কি? দিনের কাজ দিনে করা। আপনার যতই অলসতা থাকুক, আমি এখানে কিন্তু একটা সাইকোলজি খেলতে চাইছি আপনাদের সাথে যে, আপনারা কয়জন মানুষ বলেন যে, "ভাই ঠিক আছে আজকের মতো থাক।" যারা বলবেন আজকের মতো থাক, তারা মনে করেন কি তাদের মধ্যে একটা অলসতার ভাব আছে এবং তারা আজকের কাজটা পরের দিন করতে পছন্দ করে। বাট ডিজাইন ক্ষেত্রে আপনাকে আজকের কাজ আজকেই করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু আপনাদেরকে আমি বললাম তো, আপনাদের প্রত্যেকটা বিষয় আমি আপনাকে বুঝাবো। স্টেপ বাই স্টেপ এগুলা আপনাদেরকে বুঝাবো। ভাই এটা আ শাহিন ভাই কি বলছেন? বুঝতে পারলাম না। না, না। গ্রিন। ওকে। ঠিক আছে। আমি তো ওই প্রেজেন্টেশন সময় এগুলো দেখি না। আপনারা কথা বলবেন, হ্যাঁ? আর কথা না বলতে পারলে সমস্যা নাই। বাট ঠিক আছে, ওকে। আচ্ছা এবার যাই ডিজাইনে। ওকে। এখন আমরা শিখব ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল আপনি যখন যতদিন ডিজাইন করবেন, ডিজাইন এলিমেন্ট সম্পর্কে যেমন ধারণা রাখতে হবে, তেমন ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে।
শুধু ইচ্ছা খুশি আমি ডিজাইন করলেই হবে না, আমাকে ডিজাইনের মধ্যে রুলস মেনটেন করতে হবে, স্ট্রাকচার মেনটেন করতে হবে, ডিজাইনে কিছু ফর্মুলা মেনটেন করতে হবে। যদি আপনারা এই প্রসেসটা মনে রাখতে পারেন তাহলে সারা জীবন আপনার ডিজাইনে এই ধরনের সমস্যাগুলো হবে না। আমাদের আশেপাশে ডিজাইনগুলো দেখবেন কি, তারা ডিজাইনের মধ্যে কি করে, অ্যালাইনমেন্ট ঠিক নাই, কালার সিলেকশন ঠিক নাই, তারপরে আপনার বিভিন্ন ইস্যুস থাকে, এলোমেলো থাকে, ডিজাইনের স্ট্রাকচার ঠিক নাই, স্পেস ঠিক নাই, একটার সাথে একটা লেগে গেছে, হ্যাঁ? মানে হিজিবিজি অবস্থা। তো ওইটা করলেই ডিজাইন হয় না বা ডিজাইন সুন্দর হয় না। ডিজাইন সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই ডিজাইন প্রিন্সিপাল মেইনটেইন করতে হবে এবং অন্যান্য কোম্পানিগুলা বা অন্যান্য প্রতিষ্ঠানগুলা বা অন্যান্য ডিজাইনারগুলা তাদের ডিজাইনে কিভাবে মেসেজগুলা থ্রো করে, কেন মেসেজগুলা থ্রো করে, এগুলাও আপনাকে এনালাইজ করতে হবে। মিলাইতে হবে যে আসলে এই ডিজাইনে আসলেই এই জিনিসটা এপ্লাই করছে তারা। কেন এপ্লাই করছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এটা আমাকে বুঝাইতে হবে না। মানে আপনারা যখন এই জিনিসটা মনে রাখতে পারবেন নিজের মধ্যেখানে, তখন আপনি যখন ডিজাইনে আইডিয়া জেনারেট করতে যাবেন, ডিজাইন ইন্সপিরেশন নিতে চাইবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এরা যে এটা কাজ করছে বা এই ডিজাইনটাকে এভাবে করছে, কেন করছে? এটার উত্তর আপনার কাছেই থাকবে। এটার জন্য আপনার অন্যের কাছে বলতে হবে না বা আমাকে বলতে হবে না, "ভাইয়া এরা কেন এই ডিজাইনটা এভাবে করছে?" আপনি তো আমাকে বলে দিছি, আপনাকে আমি সিস্টেম শিখাই দিছি। আপনার যখন আমি সিস্টেম শিখাই দিছি, তখন আপনার কাছে ডিজাইন বুঝতে পারবেন যে আসলে ওরা এইটা করছে। আসলে এটা এই জন্য করা হইছে, বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা ১ম এ শিখব কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট হলো একটা নির্দিষ্ট বিষয়কে বা একটা নির্দিষ্ট অবজেক্টকে কালার, সাইজ, ফন্ট দ্বারা আপনাকে উপস্থাপন করতে হবে। মানে আলাদাকরণ করতে হবে। মানে ১০ টা জিনিস আছে, এর মধ্যে একটা জিনিসকে আলাদা করতে হবে। মানে আমি চাচ্ছি ওই জিনিসটাতে মানুষ আগে চোখ দিবে। অর্থাৎ মানুষের চোখ যাতে ওই জায়গায় আগে পড়বে, পরে বাকিগুলোতে যাবে। এই যে প্রসেসটা ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি করতে হয়। কারণ একটা ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকে। কিন্তু সব জিনিস কিন্তু কন্ট্রাস্ট না। আপনাকে ১ম এ একটা জিনিসকে হাইলাইট করতে হবে। অর্থাৎ আপনার যে মেইন বিষয়টা, সেটাকে ১ম এ সবার যাতে চোখ পড়ে। ঠিক আছে? তো ওই জিনিসটা কিরকম হয় বা কিভাবে হয় আমি আপনাদের বুঝাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে এই ইমেজের মধ্যে সবার আগে কোথায় চোখ পড়তেছে বলেন তো? লাল ছাতা। কিন্তু এখানে কিন্তু এখানে অনেক ছাতা আছে। কিন্তু সবার চোখ কিন্তু সর্বপ্রথম কোথায় গেছে? লাল ছাতায়। কেন গেছে? কারণ এখানে একটা কন্ট্রাস্ট মেইনটেইন করা হইছে। অর্থাৎ সবার চোখ যাতে আগে ওইখানেই পড়ে। তো ডিজাইনের ক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা খেলতে হবে যে আপনাকে ডিজাইনটার একটা সলিউশন থাকতে হবে। কারণ ডিজাইনটা কেন করা হচ্ছে? ডিজাইন তো আর মন খুশির জন্য ক্লায়েন্ট করে না। বা একটা বিজনেস বা একটা উদ্যোক্তা বা একজন বিজনেসের ওনার তারা কিন্তু তাদের খুশি মতো কিন্তু ডিজাইন করায় না। তারা আসে তাদের সমস্যার সমাধান করার জন্য। আর আপনার কাজ হলো সমস্যার সমাধান করা। ডিজাইন তো করবেন। ডিজাইন করার সাথেই আপনাকে সমস্যার সমাধান দিতে হবে। তাহলে কি হবে? সেই যেই সমস্যাটা নিয়ে আসছে বা যে জিনিসটা নিয়ে আসছে সেটার প্রপার সলিউশন করার কাজটাকে আপনাকে করতে হবে। তো আপনাকে বুঝতে হবে যে এই ডিজাইনটা বা এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই অ্যাডস এ আমার এই জিনিসটা হলো মেইন হাইলাইটেড পয়েন্ট। আমাকে এইটাকে কন্ট্রাস্ট মেইনটেইন করতে হবে। এটা মাথায় গেঁথে রাখবেন। ঠিক আছে? তো দেখেন এখানে কন্ট্রাস্ট পয়েন্ট কোনটা বলেন তো? বড়টা। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো আছে কিন্তু বড়টা কিন্তু সবার আগে চোখ পড়তেছে। পরে বাকিগুলা। আচ্ছা এখানে কোনটা? বোল্ড কালারটা। আচ্ছা। এবার দেখেন এখানে এইটা তো আমরা চিনি বিকাশকে সবাই জানি। এখানে সবার চোখ কোথায় পড়তেছে বলেন তো? 15 15% ক্যাশব্যাকে ফোকাস করতেছে। তাহলে কি এটার এই বিকাশ কোম্পানির সমস্যা কি ছিল? যে তারা সমস্যা বলতে কি শুধু সমস্যা মানে যে সমস্যা তা না। সমস্যাকে অন্যভাবে আখ্যায়িত করতেছে এখানে। বিকাশের সমস্যা ছিল তারা চাচ্ছে তাদের একটা নতুন ফিচার আসছে কি এইটা 15% কি চাচ্ছে? ক্যাশব্যাক দিচ্ছে। তারা ওই বিষয়টাকে আগে হাইলাইট করতে চাচ্ছে। তারা কি করছে? এই 15% টাকে বড় করে এবং কালারাইজ করে কি করছে? সবার আগে ফোকাসটা ওই জায়গায় পড়ছে। এরপরে মানুষের ফোকাস পড়ছে কোথায়? ক্যাশব্যাক, এরপরে এটা, তারপর ছবি, এরপরে বিকাশ লোগো, এরপরে এটা। সবার শেষে গিয়ে দেখেন কি? শর্ত প্রযোজ্য গিয়ে চোখ পড়ছে। কিন্তু এগুলা কিন্তু একসাথেই আছে। কিন্তু আপনাকে ব্রেইনটা কোথায় খেলছে? ব্রেইনটা এখানেই ওয়ার্ক করছে যে আপনি মেইন পয়েন্টটা থেকে ক্লিক করেন। আপনি মেইন পয়েন্টে যখন ক্লিক করবেন তখনই কি সমস্যার সমাধান হবে। এখন যদি আমি এটার লেখা যদি একরকমই লিখতাম বা এভাবে লিখতাম তাহলে কিন্তু এখানে চোখ পড়তো না। এখানে অনেক কিছুই আছে। কিন্তু সবার আগে আমাকে মেইন পার্টটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে আমার এই ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট হলো 15% ক্যাশব্যাক লিখাটা। এটা যাতে সবার আগে সবাই ডিজাইন দেখা মাত্রই যাতে
ছেলেটা অনেক সুন্দর, অনেক মেয়েদের কাছে ছেলেটা ভালো লাগতে পারে, বাট ছেলেটার থেকেও আমাকে কি লাগবে, এই 15% যাতে আপনার কি ফোকাসটা পড়ে, চোখটা আগে পড়ে। যখন 15% চোখ পড়বে তখনই আপনার কি ওদের ডিজাইন দিয়ে সমস্যার সমাধান করা হবে। ঠিক বলছি না? এটা আপনাকে সাইকোলজি খেলতে হবে। শুধু ডিজাইন করলে হবে না ভাই। ডিজাইন করলে ডিজাইনের বাদ কিন্তু এআই মারছে। এআই দেখবেন আপনাকে ডিজাইন করে দিচ্ছে। এই চ্যাটজিপিটির কাছে বলেন যে ভাই আমার ডিজাইন করে দাও, সে কিন্তু ডিজাইন করে দিবে। কিন্তু চ্যাটজিপিটি অ্যাকচুয়ালি সলিউশন করতে পারে না। বা এআই গুলো আপনার কখনোই মানুষের মতো সলিউশন করে না। মানুষের সলিউশন মানুষই করতে হয়। তো যদি আপনার এআই এর বয়ে যদি এখনো বসে থাকেন যে এআই আসছে, ডিজাইনারের তো ভাত নাই। আসলে ডিজাইনারের ভাত নাই, কিন্তু ক্রিয়েটিভ প্রবলেম সলভারের ভাত অলওয়েজ থাকবে। তো আপনি যদি প্রবলেম সলভার হন, তাহলে আপনি সারা জীবন আপনি এই ডিজাইন থেকে ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আর যদি ডিজাইনার হন, শুধু ডিজাইনার, তাহলে তো অবস্থা খারাপ। কারণ শুধু ডিজাইনার মানে কি? টেক্সট ইচ্ছাখুশি ব্যবহার করা, এই টুলস গুলা শেপ বানানো, উমুক বানানো, তুমুক বানানো, মানে কোনো রকম কি বসায় দেওয়া। কিন্তু আপনাকে বসায় দিলে হবে না, আপনাকে অ্যাকচুয়াল প্রপার সলিউশন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে। তারপর হইলো এখানে, এখানে কন্ট্রাস্ট কি বলেন তো? মেয়েরা কথা বলেন, মেয়েরা কথা বলেন না কেন? মেয়ে তো অনেকগুলো আছে দেখতেছি। মেয়েরা কি ঘুমায় পড়ছেন আপনারা? মেয়েরা কথা বলেন। নারীরা আগে থাকতো, লেডিস ফার্স্ট। কথা বলেন না কেন আপনারা? মেয়েদের মধ্যে একজন বলেন, কি আছে? মোবাইল তো আছে, আমিও দেখতেছি। কিন্তু কন্ট্রাস্টটা কোথায়? না, কন্ট্রাস্টটা আছে, প্রথম কন্ট্রাস্টটা হলো আপনার মোবাইল ফোন। এমবি তো আছে, কিন্তু প্রথম কন্ট্রাস্টটা কিন্তু মোবাইল ফোনটা। এটা মনে রাখবেন। এখানে ডাবল কন্ট্রাস্ট আছে, বাট প্রথম কন্ট্রাস্টে কিন্তু মোবাইলের প্রতি আগে চোখ যাবে, তারপরে যাবে যাদের সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন, বা আপনি অনেক সময় যাইতে পারে, উপর নিচে যাইতে পারে, বাট নর্মালি প্রথম ইমপ্রেশনে বেশিরভাগ মানুষের চোখ যাবে কিন্তু এই জায়গায়, মোবাইলে যাবে। কারণ মোবাইল হলো মেইন পার্ট। কারণ কি গ্রামীণ ফোন চাচ্ছে তাদের যে জিডিএল গো বাটন ফোন, এই ফোনে কিন্তু ইন্টারনেট চালানো যায়। তাদের সমস্যা কি? তারা এই ফোনটাকে বিক্রি করতে চাচ্ছে। তো তাদের মেইন প্রায়োরিটি কি? এই মোবাইলটাকে হাইলাইট করা। তার জন্য একজন ডিজাইনের মাধ্যমে তাদের যে বিষয়টা আছে সেটা কি করছে? তারা বড় করে, মোবাইলের সাইজটা কিন্তু মোশাররফ করিমের থেকে বড় না। মোশাররফ করিমের থেকে কি এটা ছোট। কিন্তু এটা কি করছে? একটা বড় করে ডিজাইনের মাধ্যমে এটাকে সাইজটাকে বড় করে কন্ট্রাস্টটা এপ্লাই করছে। ক্লিয়ার? ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনারা এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনাদের ডিজাইনে কেউ আপনাদেরকে হারাইতে পারবে না। ডিজাইন জিনিসটা হবে কি আপনার জন্য ইজি, এবং ডিজাইন প্রত্যেকটা পার্টে আপনি ডিজাইনে সাকসেস হইতে পারবেন। ঠিক আছে? এই বিষয়গুলো 100% মাথায় রাখতে হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বাকিদের মেয়েদের, ছেলেদের, আঙ্কেলদের? ওকে। বুঝতে তো পারতেছেন নাকি কথাগুলা? এগুলা আমি জানি না অন্যান্য ফ্রি কোর্স বা আদার্স কোর্স আপনারা পাইছেন কিনা, বাট আমি আমার জায়গা থেকে মনে হয় এগুলো না দিলে আপনারা অনেক কিছুই অজানা থাকবেন এই সেক্টরে। আমি আপনাদেরকে কথা দিছিলাম যে আপনাদেরকে আমি ডিজাইন ইঞ্জিনিয়ার বানায় তারপরে আনাবো। আমি চাইলে টুলস দিয়ে শুরু করতে পারতাম, বাট আমি আপনাদেরকে এমন জিনিস দিতে চাচ্ছি, আপনার প্রতিটা ক্লাস পর নতুন কিছু শিখবেন, নতুন জিনিস জানবেন। আমি এত বড় ডিজাইনার না, আমি ছোট লেভেলের ডিজাইনার, বাট আমি আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা আছে বা আমি যেভাবে শিখছি বা আমার শেখার ধরনটাই আপনাদের শেখাবো। আমার ধরনের শেখাটা শিখতে পারলে আপনার জন্য এনাফ। বেশি কিছু করা লাগবে না। জাস্ট এই বিষয়গুলো মাথায় রাখবেন, একটু করে কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে, পরের টপিক আসি। পরে যে টপিকটা হলো প্রিন্সিপালের মধ্যে হলো হায়ারার্কি। হায়ারার্কি জিনিসটা কি? এই বানানগুলো একটু কঠিন। যারা একটু ইংলিশ কম বোঝেন এগুলা একটু মেইন মানে করবেন, চেষ্টা করবেন মুখস্থ করার, বা জাস্ট কোনো একটা ওয়েদা বুঝাইতে পারলেও হবে। বাট এটা মনে রাখেন, হায়ারার্কি এটা মনে রাখেন। হায়ারার্কি হলো একটা ক্রমবর্ধমান ধাপ। অর্থাৎ আপনি একটা ডিজাইনের মধ্যে অনেকগুলা বিষয় থাকে, কিন্তু অনেকগুলা বিষয়কে আপনাকে কি করতে হয়? একটা স্টেপ ফলো করে আপনাকে কি করতে হবে? রিড করাইতে হবে। মানে ফোকাস করাইতে হবে। অর্থাৎ ১ম এ মানুষ এই জায়গায় চোখ দিবে, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়। মানে অর্থাৎ মানুষকে আপনি রিড করাবেন। অর্থাৎ ১ম এ আপনি এটা পড়াবেন, পরে এটা পড়াবেন, পরে এটা পড়াবেন, তারপরে এটা পড়াবেন। মানে একই জায়গায় থাকবে বিষয়গুলাকে সিস্টেম ওয়াইজ এমনভাবে ডিজাইন করবেন, যাতে মানুষ এইটার পরে এটা পড়বে, এটার পরে এটা পড়বে। অর্থাৎ এইটার পরে এটা সে রিড করবে বা ভিজিবল হবে। তো জিনিসটা কিরকম? যেমন দেখেন, এই জিনিসটা মূলত আমি এই প্রেজেন্টেশনটা আইপিএল এর সময়তে করছিলাম, এবং তখন আমাদের বাংলাদেশ সরকারে ছিল ইউনূস সরকার। তো ওই সময় জিনিসগুলো আছে এখানে। তো আমি আর নতুন করে চেঞ্জ করি নাই। তো দেখেন,
এখানে সবার আগে চোখ পড়তেছে কোথায়? পুরো আইপিএল দেখুন এখানে ট্রফি বিএল, তারপরে মানুষে আসতেছে কোথায়? ছবি তার চোখ পড়তেছে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে মানুষ এখানে যাচ্ছে। এই যে দেখেন, এই যে প্রসেসটা, প্রথমে আপনি এটা রিড করতেছেন, তারপরে এইটা, তারপরে ছবিগুলো দেখতেছেন, তারপরে আপনি দেখতেছেন এইটুকু, তারপরে এখানে পড়তেছেন, তারপরে এখানে পড়তেছেন, সর্বশেষ পড়তেছেন কোথায়? এই জায়গায়। তাহলে দেখেন এই যে প্রসেসটা, এইভাবে আপনাকে রিড করানো, এই রিড করানোর প্রসেসটাকে বলা হয় হায়ারার্কি। ক্লিয়ার? ঠিক আছে? মানে একটা স্টেপ ফলো করে আপনাকে ডিজাইন এডিট করা। দেখেন আইপিএল এর লোগো, বাঙালির লোগো কিন্তু এটা কিন্তু ফার্স্টে উপরের দিকে দেওয়া আছে। কিন্তু উপরের দিকে দেওয়া থাকলেও আপনার চোখ কিন্তু এখানে যাচ্ছে ১ম। তারপরে এখানে। যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, অসুস্থ না, অসুস্থ বলব না আমি। মানে জাস্ট মানে নরমালি যারা আমরা নরমাল মানুষ আছে, নরমাল মানুষগুলা কিন্তু এখানে কি হবে? ১ম এই জায়গায় চোখ যাবে, নরমাল পিপল। আর এটাকে আরো বেশি ক্লিয়ার করার জন্য এটা দেখেন, এটাতে কোথায় যাচ্ছে ১ম চোখটা বলেন তো? তারপরে অভিনন্দনের পরে কিন্তু এটা রিড করতেছেন আপনি। অভিনন্দনের পরে এটা রিড করবেন, এটা করবেন, এটা করবেন, তারপরে এটা দেখবেন। তারপরে সর্বশেষ চোখ কোথায় যাচ্ছে বলেন তো? রবি। দেখ অথচ কিন্তু রবি কিন্তু সবার উপরে আছে। মানুষের চোখ কিন্তু ওই জায়গায় যাচ্ছে না। রবি কিন্তু একটা কোম্পানি, কিন্তু ওরা চাইলে কিন্তু এটাকে হাইলাইট করতে পারো। কিন্তু এই ডিজাইনের মেসেজ কিন্তু হাইলাইটেড না। এই ডিজাইনের মেসেজ হলো কি? ইউনুস সরকার কি করা বা ফেব্রিক ল্যাব লিমিটেডকে কি করা? একটা অভিনন্দন দেওয়া। মানে এই যে কোম্পানিগুলো আছে তাদের কি করা? একটা অভিনন্দন দেওয়া। অর্থাৎ মেসেজটাকে কানেক্ট করছে কিসের মাধ্যমে? একটা হায়ারার্কি মেইনটেইন এর মাধ্যমে। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে ডিজাইন করার সময় মেসেজ, থিংকিং, ইমোশন এইগুলা বুঝে আপনাকে ডিজাইনের হায়ারার্কি মেইনটেইন করতে হবে। যে আসলে এইটাতে কি মেসেজ আছে ওইটাকে আমি কন্ট্রাস্ট মেইনটেইন করব। ওইটাকে স্টেপ বাই স্টেপ আমি হায়ারার্কি মেইনটেইন করব। ক্লিয়ার? হায়ারার্কি বিষয়টা বুঝতে পারছেন আপনারা? ওকে। এই জিনিসগুলা সারা জীবন মনে রাখবেন ভাই। কারণ এগুলা আপনি ভুলে গেলে আপনি ডিজাইন অনেক কিছু বুঝবেন না আপনি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে। থ্যাংক ইউ। অন্য কারো? হুম, কি, কি সমস্যা হচ্ছে বলেন? মানে কি বুঝতে পারেন না এইটা? ও আচ্ছা, আচ্ছা। হায়ারার্কি প্রসেসটা হলো কি? হায়ারার্কি প্রসেসটা হলো কি? আপনাকে রিড করাইতে হবে। মানে অর্থাৎ আপনি একটা জিনিস ডিজাইনের মধ্যে অনেকগুলা বিষয় থাকবে। এটাকে স্টেপ বাই স্টেপ কি রিড করানো। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যাতে মানুষ পড়তে পারে। যেমন এখানে কি করছে? এখানে আগে মানুষ কি এটা আগে চোখ পড়ছে। এটা পড়ছে মানুষ ১ম দিকে। ১ম পড়ার পরে এখানে পড়ছে। মানে এটা মানুষ দেখছে। এরপরে মানুষ এটা থেকে চোখ দিছে। তারপরে মানুষ আস্তে, আস্তে নিচে নামছে, এটা চোখ দিছে। এইটার পরে কিন্তু এটা চোখ দিছে। মানুষ কিন্তু এটা পড়ার পরে কিন্তু এই জায়গায় চোখ দেয় নাই। তাই না? হ্যাঁ, হায়ারার্কি মেইনটেইন করতে হয়। কারণ কি এগুলা মেইনটেইন করতে হয়। কারণ যদি কোন ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় করা হয় না, বাট মেইনটেইন করতে পারলে ডিজাইনটা পারফেক্ট হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখবেন। হায়ারার্কি হলো একটা প্রসেস, একটা স্টেপ ফলো করে আপনি কি জিনিসটাকে পুরা জিনিসটাকে মানে বুঝানো। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। মানে স্টেপ বাই স্টেপ জিনিসটা হলো কি? আপনার ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় কি? হায়ারার্কি। ঠিক আছে? যেমন এখানেও সেম অভিনন্দনটা আগে মানুষ চোখে পড়তেছে। তারপরে ফেব্রিক ল্যাব লিমিটেড, এক্সেলেন্স এটা, তারপরে এইটা, তারপরে এই ছবিটা, এরপরে সর্বশেষ রবিতে। এই যে প্রসেসটা এটাই হলো আপনার হায়ারার্কি। ক্লিয়ার? আর হ্যাঁ, এটা চেষ্টা করবেন মেইনটেইন করার জন্য। অনেক সময় দেখা যায় অনেক ডিজাইন হয়েও হয় না। বাট সবসময় চেষ্টা করবেন এটা এপ্লাই করার জন্য। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? না, না। আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা বানাচ্ছেন বা যে ডিজাইনটা বানাচ্ছেন এটার মূলত মেইন মেসেজটা কি? সে মেসেজটা কি দিচ্ছে? যদি এখানে মেসেজ থাকে এইটা, তাহলে আপনাকে এটা হাইলাইট করতে হবে। এখানে মেসেজটা কি? এই ইমেজের মেসেজটা কি বলেন আমাকে? এই ইমেজটাতে কি বোঝাচ্ছে? তাহলে আপনাকে অভিনন্দন লিখাটাকে বুঝাইতে হবে।
মেইন সাবজেক্ট যে এটাকে হাইলাইট করতে হবে প্রথমে, যে আসলে যেমন একটু আগে মুশাররফ করিম এই জিনিসটা দেখাইছিলাম। এখন বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তারপরে যদি কাজ করার সময় যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই তো আমার সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন যে এটা বুঝতে পারি নাই, বা পরবর্তীতে আপনি এটা আমার সাথে পার্সোনালি 1 to 1 ও আপনারা যদি চান ইয়ে করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নেই। যদি আপনার কাজ করার আগ্রহী থাকে। আর তো কারো প্রশ্ন নাই? আচ্ছা। এরপরে আসি অ্যালাইনমেন্ট। আমরা এই পর্যন্ত কয়টা জিনিস শিখলাম? বলেন তো, মনে আছে কিনা কারো? এটার আগে কোন জিনিস শিখলাম? কোন ২ টা জিনিস শিখছি বলেন? কারো মনে আছে? এটা এটা মনে রাখতে হবে। এই থিওরিটিক্যাল ক্লাস আমি আমি যতটুকু জানি, আচ্ছা, হ্যাঁ, আমার থিওরিটিক্যাল গত ক্লাসের ভিডিও দেওয়া হইছে। এটাও ভিডিও ক্লাস আপনারা আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। তো ১ম শিখছি আমরা কন্ট্রাস্ট। আমি বলছি আমরা কি শিখছি? মানে এই ২ টা বিষয়ে কি শিখলাম? মানে ডিজাইন প্রিন্সিপাল এর কোন ২ টা বিষয় শিখে আসছি? এখন এখন পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ। হাই হায়ারার্কি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমি অ্যালাইনমেন্টটা বলি। রেকর্ড ক্লাস আপনাদের তো ১ম ক্লাস যেভাবে ১ম ক্লাসে দেখেন নাই? আপনি ফ্রি ক্লাস করেন নাই? আপনি তো ফ্রি ক্লাস তো দেখছেন সম্ভবত। আচ্ছা, আমি একটু দেখাই দেই। আমার যারা পেইড অ্যাক্সেস এ আছেন, অর্থাৎ ওকে বলছি। মেইন কাছে আচ্ছা। যারা আপনারা বুঝেন নাই, এখানে বোরহান ভাই হায়ারার্কি বিষয়টা বুঝেন নাই। পরে আমি ক্লিয়ার করছি। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো সমস্যা থাকে এটা পরে ইনশাআল্লাহ করা যাবে নে। আচ্ছা, যারা আমার পেইড স্টুডেন্ট আছেন, অর্থাৎ যারা আমার এখানে টাকা পে করে এখানে ৩ শ্রেণীর মানুষ আছেন এখানে। গত ক্লাসে আমি বলে দিছি, একজন হলো ফ্রি অ্যাক্সেস, যাদের আজকের ক্লাসই শেষ ক্লাস। এরা আর ফ্রিতে করতে পারবেন না। আরেকটা আছে আপনার কর্পোরেট অ্যাক্সেস, তারা ৩০+ ক্লাস করতে পারবেন, যেখানে আপনার কর্পোরেট ব্র্যান্ডিং শেখানো হবে। আরেকটা অ্যাক্সেস হলো প্রফেশনাল অ্যাক্সেস, যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেও ক্লাস আদায় করে নিতে পারবেন, এবং তাদের ক্লাস সংখ্যা প্রায় ৫৪ ক্লাস, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, আদার্স অনেক ডিজাইনগুলো তারা শিখতে পারবে। অর্থাৎ ৩ ধরনের মানুষ আছে। তো যারা ফ্রি অ্যাক্সেস আছেন তারা আর আজকের ভিডিওর বাইরে আর কোনো ভিডিও আপনারা রেকর্ড ভিডিও আপনারা পাবেন না। মানে এই ২ টা ক্লাস আপনারা পাবলিকলি দেখতে পারবেন। আর যারা পেইড ক্লাস আছেন তারা কি হবে? তারা স্টেপ বাই স্টেপ আপনার যারা কর্পোরেট অ্যাক্সেস, তাদের একটা লিমিটেশন পর্যন্ত যেটুকু আছে ওইটুকু আপনারা পাবেন। আর যারা প্রিমিয়াম তারা ঐরকম পাবেন, বা কর্পোরেট যেটা। আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, আমি খুবই ছোট মানুষ, আমার বড় চ্যানেল না, আমি ইউটিউবে কিছু লিখালিখি করি না। কারণ আমার এত কাজের কারণে এত সময় নেই। জাস্ট ৪ টা ভিডিও দিছি কয়েক বছর আগে। ভিডিও বানানোর আমার কোনো প্ল্যান নাই। কারণ আমি ওই সময় দেওয়ার মতো আমার সময় থাকে না। তো আমার চ্যানেলে আসলে আপনারা এখানে ১ম ক্লাসটা ফ্রিতে করতে পারবেন। ২য় ক্লাসটাও ফ্রিতে পাবেন। বাকি ক্লাসগুলো আপনারা ইউটিউবেই পাবেন, বাট এগুলা ফ্রিতে দেখা যাবে না। মানে এটা যারা আমাকে পে করছেন বা পেইড করছেন, তারাই ওই ক্লাসের রেকর্ডেড অ্যাক্সেসটা পাবেন এবং লাইভ ক্লাসটা করতে পারবেন। ক্লিয়ার সবাই? যেমন আমার এখানে টেকনিক্যাল সাইডের যে স্টুডেন্ট, এখানে কিন্তু আমার স্টুডেন্ট আছে, যে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট আছে, অফলাইন স্টুডেন্ট। সাত্তার ভাই একটু কথা বলবেন? সাত্তার ভাই আছেন? তা যেমন আপনাদের, যেমন এখানে উনাদের এই যে ক্লাস আছে, এই যে ওনাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে এখানে। ঠিক আছে? ওই ক্লাসগুলা মূলত উনাদের জন্যই আমার আলাদা করা। এই ক্লাসে অন্য কেউ অ্যাক্সেস নিতে পারে না। উনারা যারা আছে তারাই অ্যাক্সেস নিতে পারবে। তো যারা পেইড মানে আমাকে পে করছেন, তাদের জন্য আলাদা লিস্টিং থাকবে। তারা YouTube এর মাধ্যমে ক্লাসগুলা করতে পারবেন। বাট এই ক্লাসগুলা কি? আপনারা অন্যদের কাছে শেয়ার করতে পারবেন না, বা অন্য কেউ পাবলিকলি দেখতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ঠিক আছে? আমার এখানে অনেক ভিডিও আছে। বাট এগুলো কিন্তু পাবলিক করা না। হ্যাঁ? ১৩৩ টা পেজ আছে আমার। ঠিক আছে? অনেক ভিডিও আছে আমার। ১৩৩ টা ভিডিও আছে। বাট এখানে মাত্র ভিডিও আছে, আপনার চ্যানেলে যদি যান, সরি, মাত্র ৪ টা শো করবে। ঠিক আছে? অনেক ভিডিও আছে আমার।
আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাই। ওকে, এরপর হলো অ্যালাইনমেন্ট। ডিজাইনের ক্ষেত্রে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনার মনে রাখতে হবে। সেটা কি? অ্যালাইনমেন্ট হলো আপনার টেক্সট, ইমেজ, অবজেক্টগুলোকে একটা ডিসিপ্লিন মেনটেন করা বা একটা সমান্তরাল প্রসেসের মধ্যে রাখা, সমান্তরাল প্রসেসের মধ্যে রাখা, যেটা দেখতে সুন্দর লাগবে, একটা ডিসিপ্লিন থাকবে। একটা জিনিস ডিজাইনের মধ্যে কিন্তু একটা ইমেজ থাকে, একটা টেক্সট থাকে, একটা কালার থাকে, একটা শেপ থাকে, হ্যাঁ? একটা আইকন থাকে। এইগুলা যখন আপনি একটা সিস্টেমেটিক ভাবে ডিসিপ্লিন মেনটেন করে এটাকে ডিজাইন করবেন, তখন দেখতে সুন্দর লাগবে। আর যখন একটা এই পাশে, একটা এই পাশে, একটা বাড়তি, একটা কম বা একটা পজিশন ঠিক নাই, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। যেমন আপনার ঘরের মধ্যে যারা বই রাখেন বা বুক শেল আছে, দেখবেন তাদের এই বইগুলো যখন গুছানো থাকে দেখতে ভাল লাগে। আর যখন বইগুলো একটা এইদিকে ফালানো, একটা এইদিকে বাড়ানো, একটা বেশি বের হয়ে গেছে, তখন কিন্তু জিনিসটা দেখতেও খারাপ দেখা যায়। ঠিক ওই জিনিসটাই কিন্তু আপনার ডিজাইনের মধ্যে এপ্লাই করতে হবে। এই যে ডিসিপ্লিনটা, এই ডিসিপ্লিন বিষয়টাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তো কিরকম? যেমন দেখেন, এইখানে অ্যালাইনমেন্ট করা হইছে। এই উপরের সবগুলা কি এক লাইনে রাখা আছে, তাই না? নিচেরগুলা কিন্তু এইগুলা কিন্তু এক লাইনে রাখা হইছে। ছোট বড় হোক, বাট লাইন কিন্তু এক লাইনে রাখা হইছে। আবার দেখেন এটার সাথে কিন্তু এটা এক লাইনে, এটার সাথে এটা এক লাইনে, এটার সাথে এটা এক লাইনে। এখন আমাকে বুঝতে হবে যে কোনটাকে কি অ্যালাইনমেন্ট বলা হয়। আপনাকে অ্যালাইনমেন্টের নামটা জানতে হবে, কোনটা কোন অ্যালাইনমেন্টের মধ্যে পড়ে। উপরে যে অ্যালাইনমেন্টটা করছে, এটাকে বলা হয় টপ অ্যালাইনমেন্ট। মনে রাখবেন, উপরের যে অ্যালাইনমেন্টটা করা হয়, এটাকে বলা হয় টপ অ্যালাইনমেন্ট। তারপরে মাঝখানে এখানে নাই, তারপর আমি বলে দেই। মাঝখানে যখন অ্যালাইনমেন্ট করা হয়, তখন সেটাকে বলা হয় মিডল অ্যালাইনমেন্ট। নিচে যেটা অ্যালাইনমেন্ট করা হয়, সেটাকে বলা হয় বটম অ্যালাইনমেন্ট। এটা মনে রাখবেন। নিচের দিকে যে অ্যালাইনমেন্টটা করা হয়, সেটাকে বলা হয় বটম। মাঝখানে যেটা করা হয়, সেটাকে বলা হয় মিডল। আর উপরে যেটা করা হয়, সেটাকে বলা হয় টপ অ্যালাইনমেন্ট। ওকে? তারপরে হইলো ডান পাশে যে অ্যালাইনমেন্ট করা হয়, সরি বাম পাশে যে অ্যালাইনমেন্ট করা হয়, সেটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট। মাঝখান বরাবর যেটা লম্বালম্বি মাঝখান বরাবর যে অ্যালাইনমেন্ট করা হয়, সেটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। আবার যখন যেটা ডান পাশের দিকে করা হয়, সেটাকে বলা হয় রাইট অ্যালাইনমেন্ট। এই জিনিসটা মনে থাকবে সবার? সবাই বুঝতে পারছেন? একটু সা এটা মনে রাখবেন। টপ অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এটা মনে রাখবেন সবসময়। ওকে? আচ্ছা, আমার এখান থেকে একজন বলেন তো এটা কোন অ্যালাইনমেন্ট মেইনটেইন করছি? এখনই ভুলে গেলেন? লেফট অ্যালাইনমেন্ট মেইনটেইন করছি। কারণ কি লেফটে দেখেন একবারে সমান্তরাল আছে। কোনটা আগ-পিছ নাই। কিন্তু টপ হইলে কি? টপ কখন হবে? যখন আমার এরকম কলাম সিস্টেমের কনটেন্ট থাকবে। এটা কিন্তু কলাম, এটা কি? এটা র সিস্টেমে আছে। তো আমি কি করব? এটা লেফটের দিকে অ্যালাইনমেন্ট করব অথবা রাইটের দিকে অ্যালাইনমেন্ট করব অথবা সেন্টার অ্যালাইনমেন্ট করব। আর যখন আমার এটা কলাম অনুযায়ী থাকবে, তখন এটা কি? টপ, মিডল, ডাউনে করব। ক্লিয়ার? ওকে। এটা কোন এলিমেন্ট আছে? এটাতে অনেকগুলো এলিমেন্ট করা যায়। এটা হলো মিডল এলিমেন্ট আছে। আবার এটাকে লেফট এলিমেন্টও বলতে পারবেন, আবার কি রাইট এলিমেন্টও বলতে পারবেন। মানে এটা ৩ টা এলিমেন্ট এখানে ওয়ার্ক করছে। ঠিক আছে? এটা কোন এলিমেন্ট আছে বলেন তো? এখানেও ৩ টা এলিমেন্ট আছে। বলেন কোন এলিমেন্টটা আছে এখানে? এটা আছে, টপ আছে, মিডল আছে এবং বটম আছে। মানে উপর দিকে কিন্তু সমান আছে, মাঝখান বরাবরও সমান, নিচ বরাবরও কি? সমান আছে। বুঝতে পারছেন? ভাই একটু একজনের মাইক্রোফোনটা অফ করেন। ওকে। তো এইটা ক্লিয়ার আপনারা? ওকে। আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, কারণ বারবার প্রশ্ন জিগাচ্ছি। কারণ আপনারা এটা না বললে লাইভ ক্লাসের মজাটা পাবেন না। আমি যদি বারবার বলে যাই, বক করে বলে যাই, আপনারা বুঝবেন না। আমি আপনাদের বোঝানোর জন্যই বারবার প্রশ্ন করি যে আপনারা বুঝছেন কিনা বা হচ্ছে কিনা বা বুঝতে পারছেন কিনা। এগুলো আপনাদেরকে একটু বিরক্ত করি। ঠিক আছে? এটা একটু মাথায় নিবেন, পজিটিভলি নিবেন। ওকে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনটাতে এই লোগো ২ টা যে একসাথে করা হইছে, এটা কি অ্যালাইনমেন্ট করা হইছে বলেন তো? এই ডিজাইনটা, এই ডিজাইনের কি অ্যালাইনমেন্ট করা হইছে? ইয়েস, গুড। সুন্দর হইছে। টপ অ্যালাইনমেন্ট করা হইছে। এটা উপর সাইডটা টপ অ্যালাইনমেন্ট।
দেখেন এখানে কিন্তু এইটার এটা কি করা হয়েছে, এটাও টপ অ্যালাইনমেন্ট করা হয়েছে। তারপর দেখেন এইটা আর এইটা, এটা কি অ্যালাইনমেন্ট করা হয়েছে বলুন তো? এটা বটম, আর এইটা, আর এই মাঝখান বরাবর দেখেন প্রোডাক্টগুলো আছে, এটা কি করা হয়েছে? গুড। এই তো আপনারা শিখে গেছেন। আপনারা নাকি পারবেন না, কে বলছে? আপনারা যদি একটু মনোযোগ দেন, ইনশাআল্লাহ পারবেন। আপনাদেরকে এই অ্যালাইনমেন্টে কেউ হারাইতে পারবে না। ভাল লাগছে আপনাদের? আপনারা খুব ইনস্ট্যান্টলি জিনিসগুলো বুঝে ফেলছেন। আমি এইজন্য এগুলো রাখছি। আচ্ছা, এবার তো আপনারা বলতে পারবেন। আচ্ছা, এটা কি অ্যালাইনমেন্ট করা আছে বলুন তো? এটার মধ্যে ৩ টা এলিমেন্ট আছে। একটা মিডল আছে, লেফট আছে, রাইটও আছে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটা লেফট এলিমেন্ট আছে। পুরো ডিজাইন যদি ধরি তাহলে কি আছে? লেফট এলাইনমেন্ট। যদি শুধুমাত্র এই অংশটুকু ধরি তাহলে আছে ৩ টা এলাইনমেন্ট। লেফট, মিডল, রাইট। আর এটা কোন এলাইনমেন্ট আছে বলেন তো? এইটা লেফট লেফট এলাইনমেন্ট আছে, রাইট নাই। লেফট এলাইনমেন্ট। ঠিক আছে? আবার দেখেন এইটার সাথে এটা কিন্তু এলাইনমেন্ট হইছে। বরাবর হইছে না? এটা কি এলাইনমেন্ট বলেন তো? না। মিডল এলাইনমেন্ট করা হইছে। এইটার সাথে কিন্তু এটার সাথে এটা এলাইনমেন্ট কি হইছে? মিডল এলাইনমেন্ট। মানে এটার মাঝখান বরাবর রাখছে। তাই না? এটা হলো মাঝখান মিডল এলাইনমেন্ট। এটাও মিডল এলাইনমেন্ট। ঠিক আছে? এগুলো মনে রাখবেন। আর এই বাসা ছাড়ার আগে এই লিখাটা মানে এই বিকাশ কোম্পানি পুরো ডিজাইনে কোন এলাইনমেন্ট করছে বলুন তো? সেন্টার এলিমেন্ট, সেন্টার এলিমেন্ট। আপনি মিডল, সেন্টার মিডল কিন্তু মোটামুটি সেমই, বাট মানে এই পাশ থেকে এই পাশে হলে র হিসেবে আসে আপনার এই মিডল, আর কলাম হিসেবে আসে সেন্টার। ঠিক আছে? এটা একটু মনে রাখেন। বাট মিডল বললেও চলবে, সমস্যা নাই। আচ্ছা, বিকাশের লোগো আর এখানে দেখেন, এখানে কিন্তু কি করছে তারা? রাইট এলিমেন্ট মেইনটেইন করছে। এরা কিন্তু চাইলে কিন্তু এটাকে আরো বাড়তি রাখতে পারতো না? কিন্তু রাখে নাই। ডিজাইনের ক্ষেত্রে তারা একটা গ্যাপ রেখে দেখেন এটার সাথে কিন্তু এটা একদম সমান। মানে রাইট এলিমেন্ট করা হইছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। ডিজাইন যখন করবেন, আমি কিন্তু তখন দেখবো অ্যালাইনমেন্ট করছেন কিনা ঠিক মতন। আকপিস হইছে কিনা বা ডিসিপ্লিন মেইনটেইন করছে কিনা, এগুলো কিন্তু আমি খুবই ফলো আপ করব আপনাদের। কারণ আমার এই জিনিসটা খুবই মনে রাখতে হবে। মাস্ট বি। ক্লিয়ার? অ্যালাইনমেন্টটা ক্লিয়ার। আমি মনে করি অ্যালাইনমেন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করলে আপনার আয়ত্ত চলে আসবে। প্রশ্ন আছে কারো? ভাই, এই আপু, ইয়ে করেন। এই মাইক্রোফোনটা অফ করেন। আবার দেখেন কেউ লাইভ রেখে কেউ গালাগালি করেন না। কেউ আবার ওই উচ্চস্বরিত বাতাস নির্গমন করিয়েন না। তাহলে কিন্তু সমস্যা। মাইক্রোফোন অফ করে রাখেন। ঠিক আছে? ওকে। তাহলে আমরা কন্ট্রাস্ট, হায়ারার্কি এবং অ্যালাইনমেন্ট শিখলাম। এবার শিখব আমরা রিপিটেশন। রিপিটেশন কি? দেখবেন বিকাশ কোম্পানি, হ্যালো? কোনো সমস্যা ভাইয়া? আচ্ছা। রিপিটেশন। রিপিটেশন জিনিসটা কি? একই বিষয় আপনার বারবার ইউজ করা বা এটার একটা ফ্যামিলি মেইনটেইন করা। ঠিক আছে? সেটা হইতে পারে ফন্ট, কালার অথবা শেপ। এটা মনে রাখতে হবে। মানে রিপিটেশন কি? একটা ডিজাইনের মধ্যে যেই কালারটা ইউজ করছেন, ওই কালারটা চেষ্টা করবেন ইউজ করা, বা যেই ফন্ট স্টাইলটা ইউজ করছেন চেষ্টা করবেন কি? ওই ফন্ট ইউজ করা, বা যেই স্ট্রাকচারের শেপ ইউজ করছেন, ধরেন আপনি ডিজাইনটা সার্কেল শেপে ডিজাইন করছেন, পুরা ডিজাইনটা চেষ্টা করবেন কি? সার্কেল শেপে করার জন্য। একটা ডিজাইন পুরা ট্রায়াঙ্গেল শেপে করছেন, পুরা ডিজাইন চেষ্টা করবেন কি? ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী ডিজাইনটা করার জন্য। যেমন বিকাশ কোম্পানি। বিকাশের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তারা কি করে? কি কালার ইউজ করে বলেন তো? তাদের পিঙ্ক কালার, রেড কালার না, এটাকে পিঙ্ক কালার বলা হয়। এটা মূলত তাদের কি ব্র্যান্ড কালার। তারা কি করতেছে? বারবার কি করতেছে এটা? রিপিটেশন করতেছে। মানে কালারটা প্রত্যেকটা ডিজাইনে কি করে? রিপিট করতেছে, বা পুরো ডিজাইনের মধ্যেই তারা লোগোর কালার বা টাইটেল কালার এগুলা কিন্তু সেম কালারই রাখতেছে। এই যে রাখাটা, এটাকে বলা হয় কি? রিপিটেশন। আমি আরো ক্লিয়ারলি বোঝার জন্য এক্সাম্পল দেখাচ্ছি। যেমন দেখেন, এই ডিজাইনের মধ্যে টেক্সট কালার একটা রিপিটেশন করছে। বলুন তো কি কালার ইউজ করছে? সাদা। টেক্সট কালার মানে ফন্ট কালার যেটা। ফন্ট কালার কি করছে? সবগুলা সাদা করছে। সে কিন্তু চাইলে কিন্তু এখানে অন্য একটা কালার দিতে পারত। দেয় নাই। কিন্তু এখানে রিপিটেশন ইউজ করছে। আবার দেখেন,
এটার যে স্টাইলটা, এটা কি কি ফন্ট বলেন তো? কি টাইপের ফন্ট এটাকে বলা হয়? sans serif। দেখেন পুরা ডিজাইনটা কিন্তু sans serif ডিজাইনই ইউজ করছে। কালার এই ফন্ট স্টাইল ইউজ করছে, তাই না? অন্য কোনো স্টাইল ইউজ করছে? স্ক্রিপ্টও ইউজ করে নাই। তারপরে কি? অন্য কোনো ফন্ট স্টাইলও কি ইউজ করে নাই। বুঝতে পারছেন? তার মানে কি? ওরা ফন্ট স্টাইলটাও কি করছে? রিপিটেশন করছে। কালারটাও কি করছে? রিপিটেশন করছে। আবার দেখেন এই যে স্টাইলটা, এই যে স্টাইলটা গ্রুপিং এর স্টাইলটা কিন্তু এখানেও কিন্তু সেম কি করছে? রিপিট করছে। বুঝতে পারছেন রিপিটেশনটা কি? মানে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে জিনিসটা মেইনটেইন করতে হবে যে আপনার মন চাইলো আপনি এটার কালার দিলেন একটা, এটার ফন্ট স্টাইল দিলেন আরেকটা, এটা দিলেন আরেকটা। তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ক্লায়েন্ট যদি চায়ও তাকে বুঝায়ে বলবেন যে, "ভাইয়া আপনার ডিজাইনের মধ্যে রিপিটেশনটা হবে না। ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না।" তাকে যখন আপনি বুঝাইবেন তখন সে বুঝবে আদৌ আপনি এক্সপার্ট। ঠিক আছে? আর এক্সপার্টদের সাথে কেউ লাগতে আসে না। চিন্তা করে যে ধরেন এর সাথে কথা বললে আটকায় যাবো আমি। তো আপনি যদি নিজে এক্সপার্ট হইতে পারেন, ক্লায়েন্টও বুঝবে। অনেকে বলে যে ভাই বাংলাদেশী ক্লায়েন্ট খুব বেশি বুঝে। বাট আমি এখন যাবৎ যতগুলা ক্লায়েন্ট পাইছি, প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি আটকাইতে পারছি। কারণ কি তারা হ্যাঁ, তুমি ডিজাইন বুঝো, ডিজাইন কিরকম সেটাও বুঝো আমি জানি। কিন্তু আমি কিন্তু ডিজাইনের টেকনিক্যাল পার্টটা কিন্তু আমি জানি। ওইটা যখন আমি ওকে বলি, তখন সে ইমপ্রেস হয়। যে না আসলেই আমি তার চেয়ে অনেক বেশি জানি। তখন সে চুপচাপ থাকে এবং আমি যেটা বলি সেটার মতো সে অ্যাকসেপ্ট করে নেয়। বুঝতে পারছেন? এটা মেইনটেইন করবেন। নিজেকে এক্সপার্ট হিসেবে প্রেজেন্স করবেন। তাহলে কি হবে? সে আপনাকে ফ্রেন্ড ভাববে, সে আপনাকে কর্মী ভাববে না। আমি এই যাবৎ যতগুলা কোম্পানির সাথে কাজ করছি, সবার ওনারদেরকে আমি ভাই বলি। কারণ তাদের কাছে আমি যদি ডিজাইনার হই, তাহলে তারা আমাকে ভাববে কর্মী। আর কর্মী যখন হবো, তখন তারা আমার থেকে ভালো কাজ আদায় করে নিতে পারবে না। সে আমাকে কর্মী হিসেবেই দেখবে। বাট তাকে আমি দেই কি সলিউশন, তাকে আমি বুঝাই আমি এক্সপার্ট। তুমি যে সমস্যায় ভুগতেছো, তোমার সমস্যার সমাধান আমার কাছে আসে। তার মানে কি? তুমি যেমন টাকা দিয়া জিনিস কিনবা, আমি তোমার লেভেলের লোক। তাকে বুঝাই আমি তোমার লেভেলের লোক। তখন সে আমার সাথে ওইভাবেই কাজ করে। ওইভাবে বন্ডিংটা তৈরি হয়। তো আপনি নিজেকে সবসময় এক্সপার্ট হিসেবে এই হিসাবে তৈরি করবেন, এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন। তাহলে কি হবে? আপনি লাইফে কিছু করতে পারবেন এবং আপনার কাজটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে। এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, এখন বলেন তো এখানে রিপিটেশন কি হইছে? আর কি রিপিটেশন হইছে বলেন? আর কি রিপিটেশন হইছে বলেন? একজন করে বলেন। শেপ, শেপটা দেখেন প্রত্যেকটার শেপ কিন্তু এক প্যাটার্নের, একটু রাউন্ডেড। এখানে চাইলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ ইউজ করতে পারত, করে নাই। চাইলে একটা সার্কেল শেপ ইউজ করতে পারত, করে নাই। চাইলে একটা পেন্টাগন, রম্বাস, ডায়মন্ড বিভিন্ন শেপ ইউজ করতে পারত। কিন্তু তারা কি করছে? করে নাই। এইখানে কি করছে? তারা এই পার্টটুকু কি করছে? রিপিটেশন করছে। তাহলে দেখেন বড় কোম্পানিগুলা কিন্তু বা আমাদের পরিচিত কোম্পানিগুলা কিন্তু রিপিটেশন, হায়ারার্কি, কন্ট্রাস্ট, এলিমেন্ট সবকিছু মেইনটেইন করতেছে। তাহলে আপনি কেন করবেন না? আমি কিন্তু মানুষের আশেপাশের জিনিসগুলাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি, বুঝাচ্ছি যে তারা কি বিষয় ইউজ করতেছে। এনালাইজ করা শিখাচ্ছি যে আসলে তারা কেন ইউজ করতেছে এটা। এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, আপনি একটা ডিজাইন দেখে একটা ডিজাইনই করে ফেলতে পারবেন। অনেকে বলে না যে আপনি কয়েক হাজার ডিজাইন দেখবেন, দেখে আইডিয়া জেনারেট করবেন। কিন্তু না, আপনি যদি একটা ডিজাইনকে ভালোভাবে এনালাইজ করেন যে এটাকে কি করছে, এখানে কি সমস্যা আছে, কোন জিনিসটা মিসিং আছে, কোন জিনিসটা ওয়ার্ক করে নাই, কোন জিনিসটা ঘাটতি আছে, এরর, ফাংশনাল এনালাইজ করবেন, তখনই আপনি নিজেকে ভালো ডিজাইনার করে তুলতে পারবেন। বুঝতে পারছেন? সমস্যা বের করতে পারলে যে সমস্যা বের করতে পারে তার কাছে অবশ্যই সমাধান আছে, থাকে। আমি কি ভুল বলছি? হুম, হুম। বুরহান ভাই বুরহান ভাই সম্ভবত ডিজাইনার সম্ভবত। বুরহান ভাই কিন্তু ডিজাইনার। বুরহান ভাই একটু আওয়াজ দিবেন। আচ্ছা। বুরহান ভাই সম্ভবত আমার ফেসবুক থেকে আসছেন সম্ভবত যা বুঝতেছি। তো আশা করি বুঝতে পারবেন, আস্তে বুঝবেন। কারণ এই বিষয়টা হলো কি অনেক দিনের প্রসেস। অনেক দিনের প্রসেস। এটা আস্তে আপনি শিখতে পারবেন। আপনি অবশ্য আমার থেকে ভালো জানেন। বাট আমি চেষ্টা করতেছি যতটুকু ভালো দেওয়ার। আমি জানি না এর চেয়ে ভালো আছে কিনা। বাট আমার কাছে মনে হচ্ছে মোটামুটি এইটুকু আয়ত্ত করতে পারলে আপনারা ভালো কিছু করতে পারেন। ভালো তো শেষ নাই। আরো অনেক ভালো থাকতে পারে। অন্য কেউ আমার থেকেও ভালো জিনিস দিতে পারে। বাট এগুলা শিখতে পারলে আপনারা ভালো কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা।
ক্লাস টাইমটা অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব এবং আমরা শেষ পর্যায়ে চলে আসছি, বেশি সময় নাই। ওকে, আচ্ছা, তারপরে এটার কোনো প্রশ্ন আছে কারো এটার রিপিটেশন নিয়ে? ওকে, আচ্ছা, এরপর হইলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে হলো কি, গ্রুপিং করা। আপনাকে ডিজাইনের ক্ষেত্রে গ্রুপিং করতে হবে, অর্থাৎ আপনি যখন কোনো ডিজাইন করবেন এটা রিলেভেন্ট কিছুকে আপনাকে একটা গ্রুপে রাখতে হবে। ধরেন আপনি একটা কন্টেন্ট লিখছেন ডিজাইনের মধ্যে, ওই কন্টেন্টের একটা ইমেজ আছে, একটা নাম আছে এবং একটা কি আছে, ডিসক্রিপশন আছে। ওই তিনটা বিষয় একটা রিলেভেন্ট, এই রিলেভেন্ট বিষয়কে একটা গ্রুপে রাখতে হবে। যদি আমি আরো ক্লিয়ারলি বোঝাতে চাই, মানে একটা অনেকগুলা কন্টেন্টকে একটা শ্রেণীবদ্ধ করা অর্থাৎ গ্রুপিং করা। সেটা কি, যেমন এই শেপগুলো কিন্তু এক টাইপের শেপ, এটা কি করছি আমরা একটা গ্রুপ, এটাকে বলা হয় একটা গ্রুপ। তারপরে এইটা কিন্তু টেক্সটগুলো কিন্তু একটা গ্রুপ। ধরেন এটা মনে করেন এটা টাইটেল, এটা সাবটাইটেল, এটা ধরেন ডিসক্রিপশন মনে করেন, তাহলে কি এইটা মিলে কি হবে, একটা গ্রুপ হবে। তারপরে এই লাইনগুলো মিলে একটা গ্রুপ হবে। আবার এই দুইটা ইমেজ মিলে একটা গ্রুপ হবে। ইমেজের বাইরে আরো কিছু থাকে, অনেক কিছু গ্রুপ হয়। তো গ্রুপ বিষয়টা মোটামুটি ক্লিয়ার তো? আমি এক্সাম্পলটা দেখাবো, এইখান থেকে বুঝতে পারছেন তো আপনারা? একটু আওয়াজ দিন, ঠিক আছে? ওকে, এবার দেখেন, যেমন দেখেন এই দুইটা ডিজাইনে, বলেন তো এখানে গ্রুপ কোনটা কোনটা, বিকাশটা আগে বলেন। এই যেমন এইটার একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, আবার এইটার সাথে এটা একটা গ্রুপ, এর সাথে এটা একটা গ্রুপ, এর সাথে একটা গ্রুপ, বুঝতে পারছেন? আবার দেখেন এখানে দেখেন, এটা একটা মিলে একটা গ্রুপ, আবার এই চারটা মিলে কি আর একটা গ্রুপ, তাই না? এটা মিলে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা গ্রুপ, আবার পুরোটা মিলে আর একটা গ্রুপ, বুঝতে পারছেন গ্রুপটা? আশা করি ক্লিয়ার। আপনারা যখন ডিজাইন করবেন আরো বেশি ক্লিয়ার হবেন। আমি জাস্ট কন্টিনিউ করে যাচ্ছি, কারণ এখানে অনেকে গ্রামের আছে তো, ওই গ্রামের রাত 11টা মানে অনেক কিছু। আমি তো সারারাতই সজাগ থাকি, আমি সারাদিন অফিস করছি, এখন সারা রাত কাজ করবো, ফজরের পরে গিয়ে ঘুমাবো, ঠিক আছে? ওকে, কোনো প্রশ্ন তো নাই? আছে কারো প্রশ্ন এই গ্রুপিং প্রক্সিমিটি নিয়ে? ওকে, জি বলেন, এটার বাইরে না এটার মতো? এটা কি জিহান বলতেছে কথা? আচ্ছা, এটা ক্লাস শেষ করি, টপিকটা শেষ করি। যদি এই টপিকের না তো, এই টপিকের পরেরটা আমরা ইয়ে করি, ঠিক আছে? ঠিক আছে, শিখবেন, আপনাদেরকে সবকিছু জানাবো, আমি শেখানোর জন্যই আসছি। আচ্ছা, এরপর হলো হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটাও কিন্তু ডিজাইনের একটা অংশ। এটা যদি প্রপার ইউজ করতে পারেন, প্রপার প্রপারভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা ডিজাইনটা সুন্দর হবে, চমৎকার হবে, ঠিক আছে? আমি একটা ডিজাইন দেখাই। হোয়াইট স্পেস হলো নেগেটিভ স্টেপ, অর্থাৎ ফাঁকা অংশ। ডিজাইনের ফাঁকা অংশটাও কি আপনার ডিজাইনের একটা অংশ, এটারও একটা প্রপার ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি দেখেন অনেক ফাঁকা অংশ রাখছি। কেন রাখছি, যাতে এখানে যদি আমি কোনো একটা ইমেজ দিতাম বা এখানে অবজেক্ট দিতাম বা এখানে দিতাম, বাট এই জিনিসটা সুন্দর লাগতো না বা দেখতেও ভালো দেখা যেত না। আমার প্রেজেন্টেশনটা আপনি খেয়াল করছেন না জানি না, আমি পাওয়ার পয়েন্টে করছি, বাট আমি চেষ্টা করছি কি সুন্দর করার জন্য, যাতে প্রেজেন্টেশনটা কি আপনারা রিড করতে পারেন। আপনারা মোটামুটি আমার প্রেজেন্টেশনের প্রত্যেকটা পার্ট রিড করতে পারছেন বা বুঝতে পারছেন। আমি এত বড় বিরান হোয়াইট স্পেস দিছি যাতে আপনি এই জিনিসটা মনে রাখতে পারেন, বুঝতে পারেন, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দেই। এখানে একটা হোয়াইট স্পেস জিনিস আছে, অবজেক্ট আছে, কে বলতে পারবেন? যারা আমাকে চিনেন বা আমি বলছি তারা বাদে। এটা একটা লোগো, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি আছে? নেগেটিভ কি আছে বলেন তো? ইয়েস, এটাতে একটা জুতা আছে, অর্থাৎ আমার কিন্তু এটা একটা জুতার ব্র্যান্ডের লোগো করছিলাম, এটা আমার নিজের করা লোগো। কিন্তু আমি এখানে কি করছি, এই নেগেটিভ স্পেসের মধ্যে এমন একটা বিষয় রাখছি যেটা কিন্তু ফাঁকা অংশ, কিন্তু বাট এটা ডিজাইনেরই একটা অংশ। এটা কিন্তু একটা ফাঁকা অংশ, কিন্তু এটাও কিন্তু একটা ডিজাইনের একটা অংশ। এটা আপনাকে মেনটেন করছি আমি এখানে। আচ্ছা, এরপর দেখেন, এই দেখেন এখানে অনেক ফাঁকা অংশ রাখছে, এটা কিন্তু ডিজাইনের অংশ। কারণ কি, এই যদি ফাঁকা না রাখতো তাহলে এই জায়গাতে ফোকাস পড়তো না বা এই জিনিসটা দেখতো সুন্দর লাগতো না। এই ফাঁকাটাও কি একটা হোয়াইট স্পেস বা একটা ডিজাইনের একটা প্রপার প্রিন্সিপাল। আপনাকে ডিজাইন করার সময় অবশ্যই এই ফাঁকা জিনিসটা প্রপার ইউজ করতে হবে। আমি যদি এটাকে এখানে যদি এটার সাথে লাগাই দিতাম, তাহলে এইটাও ফোকাস হইতো না,
এটাও ফোকাস হইতো না। আমি এমনভাবে এটাকে গ্যাপ দেওয়া হয়েছে ডিজাইনের মধ্যে, এটা আমি করি নাই, অন্য কেউ করছে। বাট এমনভাবে গ্যাপ দেওয়া হয়েছে, এটাও মানুষ সুন্দরভাবে পড়তে পারতেছে, এটাও পড়তে পারতেছে, এটাও দেখতে ভালো লাগতেছে, এটাও দেখতে ভালো লাগছে। মানে প্রত্যেকটা বিষয় আলাদা, আলাদা একটা মেসেজ দিচ্ছে, একটা ভালো লাগা কাজ করতেছে। আবার যদি আমরা এখানে দেখি, এখানে ডিজাইন শুধুমাত্র কি এইটা। এটা ডিজাইন, এটা ডিজাইন, এটা ডিজাইন। আর বাকিগুলা কি? ফাঁকা অংশ। ফাঁকা অংশ হইলো কি, এখানে কি বোঝা যাচ্ছে? একটা দরজা। বুঝতে পারছেন? তো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার আপনারা। হোয়াইট স্পেস। ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? ওকে। আচ্ছা, প্রশ্ন যেহেতু নাই, পরের স্টেপে যাই। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক। এটা আমি দিয়ে আজকে ক্লাস শেষ করব। আর নাই। আর বাকি পরের ক্লাস থেকে আমরা ইয়েতে যাব। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলো মেনটেন করা। ঠিক আছে? আর সবার মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। ওকে। ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্স হলো ডিজাইনের ভারসাম্য রক্ষা করা। মানে আপনি ডিজাইন করবেন কিন্তু ডিজাইনের ভারসাম্য রক্ষা করতে হবে আপনাকে। আমরা অনেক সময় ডিজাইনের ভারসাম্য রক্ষা করতে পারি না। ডিজাইনটা এলোমেলো করে ফেলি। ডিজাইনটা মন খুশির মতো অবজেক্ট বসায় দেই। কারণ মন খুশি অবজেক্ট বসায় দিয়ে ডিজাইন হবে না। আপনাকে ডিজাইনের প্রত্যেকটা প্রিন্সিপাল মেইনটেইন করতে হবে। যদি না করা যায় বিষয়টা আলাদা। কিন্তু দেখতে সুন্দর হইতে হবে এবং প্লাস মেইনটেইন করলে ডিজাইনটা সুন্দর হবে। তো এটা কিভাবে করা যায়? ব্যালেন্স হলো ২ প্রকার। মনে রাখবেন। ব্যালেন্স হইলো ২ প্রকার। একটা হইলো সিমেট্রিক্যাল ব্যালেন্স, আরেকটা হলো অ্যাসিমেট্রিক্যাল। কার জানি মাইক্রোফোন অন করা? একটু যদি অফ করতেন। জহিরুল ভাই, কার জানি মাইক্রোফোন অন করা? একটু যদি অফ করতেন ভালো হইতো। আমি দেখি আমার এখান থেকে করা যায় কিনা। অল মাউট। ওকে থাক। এটা এখানে আছে। মিউট অল। মিউট অল হইছে? ওকে, অল মিউট হইছে মেবি। আচ্ছা যাক। ওকে। আম আচ্ছা, ব্যালেন্স হলো ২ প্রকার। একটা হলো সিমেট্রিক্যাল, একটা হলো অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল বলতে কি? ধরেন একই ধরনের বিষয় ২ জায়গায় ২ পাশে রেখে ব্যালেন্স করা। অর্থাৎ আমি যদি এখানে একটা শেপ ইউজ করি, ওইখানেও সেম টাইপের শেপ ইউজ করে যে ব্যালেন্সটা করা হয় বা যে ভারসাম্য রক্ষা করা হয় ডিজাইনের, ওইটাকে বলা হয় সিমেট্রিক্যাল, মানে একই বিষয়। ধরেন এখানে আমি ৫ কেজি ওজনের পাথর দিলাম, এখানে আমি ৫ কেজি ওজনের পাথর দিলাম। তাহলে কি ২ টা কি সেম হইলো? এই সেম জিনিসটাই হলো কি আপনার সিমেট্রিক্যাল ব্যালেন্স। আর অ্যাসিমেট্রিক্যাল হলো কি? একই টাইপের মাপের বা একই টাইপের ওজনের বা একই টাইপের ধরন, বাট জিনিসটা হলো ভিন্ন। মানে এখানে ভিন্ন জিনিস দিয়ে আমি এটাকে ব্যালেন্স করলাম। মানে এখানে মনে করেন ৫ কেজি ওজনে দিলাম, এখানে ২ কেজি ২ টা পাথর, ১ কেজির পাথর। মানে একই জিনিস, টাইপের জিনিস বাট ভিন্ন টাইপের কিছু। বা ভিন্ন টাইপের জিনিসগুলো দিয়ে যখন ব্যালেন্স করা হয়, তখন সেটা হয় কি? অ্যাসিমেট্রিক্যাল। এটা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে যাই, তাহলে আমি যদি একটু দেখি এক্সাম্পল। যেমন এটা দেখেন, এখানে দেওয়া আছে কি? বাইক এক্সপো। এখানে আছে নিউ ইয়র্ক। তাহলে এটার সাথে কি এই অংশটুকুর কি একটা অ্যালাইনমেন্ট, সরি ব্যালেন্স হইছে না? একটু বইলেন। সবাই কি আছেন? ও, আপনাদের তো মিউট করা হইছে। সরি, সরি। মিউট করে তো বিপদে আছি। ও ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ও, তাহলে এখানে এই যে সিমেট্রিক্যাল যে ব্যালেন্সটা, এই এখানে কি ব্যালেন্স করা হয়েছে বলেন তো? কেউ বলতে পারবেন যে এটা না, এই যে লিখাটার সাথে এই লিখাটা কিন্তু একটা ব্যালেন্স করা হয়েছে। মানে এখানে যেই পরিমাণ লিখা দিছি, এখানে কিন্তু সেম একই পরিমাণ লিখা রাখছি, একই সাইজের। এখানে কিন্তু আমি ছোট বড় করি নাই। কারণ কি? ডিজাইনটা ব্যালেন্স করা হয়েছে। মানে এই পাশে যতটুকু আমি ইউজ করছি, ডিজাইনের অবজেক্টগুলো আমি এইটুকু ইউজ করছি। এই যে ইউজ করার বিষয়টা, এটাকে একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে। মানে ব্যালেন্স করা হয়েছে। এই ব্যালেন্সটাকে মানে কি ব্যালেন্স বলা হয়? যেহেতু ব্যালেন্স ২ প্রকার, এই ব্যালেন্সটাকে কি ব্যালেন্স বলা হয় বলেন তো? না, ২ টাই সিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে এই প্রসেসটা হলো আপনার সিমেট্রিক্যাল। এই প্রসেসটা হলো সিমেট্রিক্যাল। মানে কি? এখানে আমি যেই লিখা লিখছি, যেই সাইজে লিখছি, আমি সেম জায়গায় একই সাইজ, একই ধরনের লিখা লিখছি। মানে এখানে বাইক এক্সপো লিখা অন্য হোক, বাট ওয়েটটা কিন্তু সেম। মানে এখানে যে ওয়েট বলতে কি? এখানে যে টেক্সটের সাইজ, টেক্সট স্টাইলটা কিন্তু এখানে কিন্তু সেম। তাই না? লিখা ভিন্ন হইতে পারে কিন্তু টেক্সটের ওয়েট, টেক্সটের এরিয়াটা কিন্তু সেম। বুঝতে পারছেন? তাহলে কি এটা হইছে কি? সিমেট্রিক্যাল। এখন দেখেন, এই যে এইটা আর এইটা, এইটা তো ব্যালেন্স করা হইছে। এই জিনিসটা কি বলেন তো?
এটা কোন ব্যালেন্স? অ্যাসিমেট্রিক্যাল, কারণ কি দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস দেখে কি করছে ব্যালেন্স করানো হয়েছে। আবার নিচে দেখেন, নিচে এখানে একটা অংশ, আবার এখানে একটু অংশ, কিন্তু এরিয়া কিন্তু সেম নিছে। এখানে যেটুকু জায়গা নিছে এখানে ঠিক একই জায়গা নিছে, বাট এটার মধ্যে ভিন্ন কন্টেন্ট, এটার মধ্যে ভিন্ন কন্টেন্ট, ভিন্ন অবজেক্টগুলো আছে। এই দুইটা ব্যালেন্সকে কি ব্যালেন্স বলা হয়? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে কি? সিমেট্রিক্যাল না। এখানে কিন্তু অন্য শেপ আছে, এখানে কিন্তু এগুলা নাই। হ্যাঁ, আবার দেখেন উপরের সাথে নিচের যে ব্যালেন্সটা করছে, মানে উপরে যেটুকু এরিয়া নিছে নিচে ঠিক ওইটুকুই এরিয়াই নিছে। এইটা আর এইটার ব্যালেন্সের মধ্যে এই ব্যালেন্সটাকে কি বলা হয়? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটাকে বেশি ইউজ করা হয়। ঠিক আছে? বাট ব্যালেন্স করা হইছে। দেখেন আপনি ডিজাইনটা দেখেন, এখানে যতটুকু স্পেস নিছে, এখানে ততটুকু নিছে, এখানে যতটুকু আছে ততটুকু আছে। এটা মূলত প্রয়োজন ক্ষেত্র বিশেষে। বাট চেষ্টা করবেন কি ডিজাইনটাকে ব্যালেন্স করানো। মানে এই পার্ট ওই পার্ট উপর নিচে একটু ব্যালেন্স করা। তাহলে ডিজাইনটা সুন্দর হবে। এখন আপনি ডিজাইন করলেন, এক পাশে সব কন্টেন্ট দিলেন, আরেক পাশ ফাঁকা। উপরে সব কন্টেন্ট দিলেন, নিচে ফাঁকা। তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না। ডিজাইন সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই ব্যালেন্স বিষয়টাকে আপনি মাথায় রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই? কারো কোনো প্রশ্ন আছে? ওকে। থ্যাংক ইউ ভাই। আজকের মতো এখানে ক্লাস স্টপ, মানে ক্লাস শেষ। আপনাদের যার যে